আলাইকুম সবাই, আমি রাকিব। আজকে হচ্ছে আমরা আমাদের অ্যামাজনের একটা সেশন শুরু করতে যাচ্ছি। মূলত একটা চিন্তা থেকে এই জায়গাটায় আসা, সেটা হচ্ছে এরকম যে বিগত সময়গুলোতে গ্রুপে এবং ইন্ডিভিজুয়ালি হোয়াটসঅ্যাপে অনেক সেলাররা এবং অনেক ভাই আমাদের কাছে অনেক ধরনের কোয়েশ্চেন করে। তো যে কোয়েশ্চেন গুলা ভ্যালিড এবং আমার মনে হয়েছে যে সবারই জানা উচিত, এবং আমাদের যে ইনফরমেশন গুলা অনেকের বিগত সময়ে কাজে লাগছে এবং হয়তো সামনে যারা কাজ করবে ওনাদেরও কাজে লাগতে পারে। তো এই চিন্তা থেকেই মূলত আমাদের এই সেশনের প্ল্যান করা। তো আজকে হয়তো আমাদের অ্যামাজনের সেশন শুরু হবে এবং সামনে ইটসি এর গুলাও শুরু হবে। এবং আমরা এটা একটা প্ল্যান করছি যে টোটাল 8টা সেশন থাকবে, অনেক বেশি থাকবে না। 8টা সেশনে আমরা চেষ্টা করব A to Z কভার করার। A to Z এটা আসলে এইভাবে তো আসলে কভার করা যায় না যে একদম অনেক কিছু কভার হবে, এটা আসলে শেষ হয় না। রেগুলার ইনফরমেশন আপডেট হয়, তো জিনিস আপডেট হয়, বাট আমরা এতটুকু কভার করার চেষ্টা করব যে একটা মানুষ ডে 1 সেশন থেকে ডে 8 এর সেশন কমপ্লিট করলে সে মোটামুটি একটা ধারণা পাবে, যেটা নিয়ে হয়তো সে শুরু করতে পারবে। এরপরে শুরু করে তারপরে তার অনেক নতুন ডেটা অথবা নতুন ইনফরমেশন লাগতে পারে, ওইখানে আমাদের সাপোর্ট অথবা আমরা হেল্প করবো ইনশাআল্লাহ। তো আজকে যেহেতু আমরা শুরু করতেছি, আমি শুরুর সেশনটায় কিছু রুলস বলে নিই, যেটা মেনটেন করলে আমরা সামনের সেশন গুলা খুবই সুন্দরভাবে হচ্ছে কমপ্লিট করতে পারবো। তো রুলস গুলো হচ্ছে এরকম যে আমরা যে টাইমটা দেওয়া থাকবে ওই টাইমের মধ্যেই জয়েন করব। আমরা 5 মিনিট একটা বাফার টাইম বা ওয়েটিং টাইম নিব, যেই টাইমটাতে আহ চেষ্টা করবে সবাই জয়েন করে ফেলার। যদিও বা রেকর্ডিং থাকবে, যারা মিস করবে পরবর্তীতে রেকর্ডিং দেখে নিতে পারবে। আমাদের ইউটিউব চ্যানেলেও এই রেকর্ডিং গুলো দিয়ে দেওয়া হবে, প্লাস গ্রুপেও শেয়ার করা হবে, এবং যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা ক্রিয়েট করা হচ্ছে এটাতেও শেয়ার করা হবে ইনশাল্লাহ। তো সর্বপ্রথম ইয়াটা ছিল, রুলসটা এরকম যে আমরা ঠিক টাইমে জয়েন করার চেষ্টা করব, এবং আমরা চেষ্টা করব যে জয়েন করে আমাদের মাইক গুলা এবং ক্যামেরা গুলো অফ করে রাখার। যেহেতু এটা হচ্ছে পাবলিকলি ক্লাস হচ্ছে এবং এটা রেকর্ডিংও হচ্ছে, তো যেই কোয়েশ্চেন গুলা আমাদের করার দরকার হবে, আমরা ওই কোয়েশ্চেন করার কোনো কোনো কোয়েশ্চেন করার দরকার হলে আমরা জাস্ট হ্যান্ড রেইজ করব। আমাদের মিটিং এর নিচের দিকে লাল বাটনটার বামে একটা বাটন পরে দেখবেন একটা মিটিং, একটা হ্যান্ড রেইজ করার অপশন আছে, যারা ল্যাপটপ থেকে আসছেন, এবং ফোনেও আছে হ্যান্ড রেইজ করার অপশনটা। তো জাস্ট হ্যান্ড রেইজ করলে আমরা তখন বুঝতে পারবো যে অমুক ভাই সে একটা কোয়েশ্চেন আস্ক করতে চাচ্ছে, আমরা তখন তাকে কথা বলার সুযোগ দিব। যদিও বা সেশন গুলো আমরা এইভাবে প্ল্যান করছি যে একটা সময় আমরা কথা বলবো আমাদের দিক থেকে, এবং ওই কথা বলার টাইমটাতে আমরা আমাদের সিলেক্টেড টপিকের উপরে কিছু জিনিস কভার করব, এবং সেশন যখন শেষ দিকে চলে আসবে তখন আমরা একটা 10 মিনিট বা 15 মিনিটের একটা কোয়েশ্চেন এর অ্যান্সারের সময় রাখবো। যেই সময়টাতে যারা এই পুরা সেশনের মধ্যে কোয়েশ্চেন গুলো নোট করছে ওই সময়টাতে গিয়ে আমাদেরকে কোয়েশ্চেন করতে পারবে, এবং আমরা ওই কোয়েশ্চেন গুলানের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আমাদের সাথে আজকে জাহিদ ভাই আছে। জাহিদ ভাই আমাদের ইউএস এর যে অপারেশনস গুলা হয় সবগুলাই জাহিদ ভাইয়া মেনটেন করে। এবং জাহিদ ভাই হচ্ছে রেফাই এর ফাউন্ডার। তো আজকে আমরা হচ্ছে জাহিদ ভাইয়ের কাছ থেকে স্টার্টিং এ কিছু কথা শুনবো। ভাই আমাদেরকে 15-20 মিনিট একটু সময় দিবে, এবং এরপরে আমরা আমাদের বাকি সেশনের টপিক গুলো ইনশাল্লাহ ক্লোজ করব। তো ভাইয়া আপনি হচ্ছে শুরু করতে পারেন ইনশাল্লাহ। নতুন সবাইকে থ্যাংক ইউ রাকিব। আম, আমাদের যেটা প্রথম সেশন এবং এটা রাফাইকে নিয়ে আর কি, তো আমি কিছু হিস্ট্রি দিকে যাই যে আমরা আসলে কেন শুরু করছি, কি জন্য, কোন ভিশনটা নিয়ে শুরু করছি আর কি। ছোট একটা ইন্ট্রোডাকশন যে রাফাইটা আর কি কেন বা কিভাবে। কোশ্চেনটা আসতে পারে এখানে, কারণ মার্কেটে তো অনেক ধরনের মার্কেট প্লেস এখন অ্যাভেলেবল আছে। তো কেন আমরা আসলে এই জিনিসটা নিয়ে কাজ শুরু করছি, তো বলতে পারেন যে এটার মানে একটা প্রাইমারি গোল আমাদের ছিল যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের মফস্বল এরিয়া থেকে আমরা যদি 10 জন, 15 জন, 20 জন মানুষকে একটা অপরচুনিটি ক্রিয়েট করার জন্য কাজ করতে পারি, যে তারা সেলস করবে, তাদের স্কিল সেটটা যে সেলস, সেটাকে অ্যাপ্লাই করে তারা প্রোডাক্টগুলো সেল করবে প্রাইমারি ইউএসএ তে, যেহেতু এখানে ফিজিক্যালি থাকা হয়। তো প্রাইমারিলি ইউএসএ তে সেল করবে এবং আমরা রেস্ট অফ দ্য জিনিস, কমপ্লায়েন্স গুলা, প্রোডাক্ট প্রিপেয়ার করা, ডেলিভারি করা,
মানি কালেকশন, এই পুরো জিনিসটা আমরা রেস্ট অফ দ্য থিং আমরা আসলে ফুলফিল করবো আর কি। তো এখানে একটা স্কিলই যেটা রিমোটলি লার্ন করা যায়, শেখা যায়, এক্সেল করা যায়, এবং আহ, অনেক দূর নিয়ে যাওয়া যায়, এটা কোনো মানে লিমিট নাই আর কি, বাউন্ডারি লেস বলা যায়। এবং এটা মানুষের প্রতিটা লাইফে প্রত্যেকটা স্টেপে হেল্প করে, যে সেলফ স্কিল। তো এইটা যদি প্রপারলি কেউ লার্ন করতে পারে, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারে, সেলস করতে পারে, রেস্ট অফ দ্য থিংস তার যাতে কোনো ধরনের আদার কোনো হেল্প যেটা দরকার হবে সেগুলোকে আমরা ফুলফিল করাটাই হলো আমাদের গোল। মার্কেটে দেখবেন আপনারা আরো অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে। তো আমরা কারোর সাথে কখনো কোনো ডাইরেক্ট কম্পিটিশনে না, বাট আমাদের যেটা হলো যে মার্কেট আসলে ই কমার্সটাকে ডেভেলপ করার জন্য সবারই এখানে অবদান আছে। তো কারো তো কোনো কিছু ছোট করার কিছু নেই আর কি। বাট আমাদের গোলটা হলো এরকম যে তারা যেটা করতেছেন সেটা ভেরি গুড, বাট আমরাও সাথে সাথে যেগুলো আরো কিছু অপরচুনিটি ক্রিয়েট করা যায় সেগুলোর জন্য কাজ করা। যেমন এক্সাম্পল যদি বলি, আইডিয়া আছে, প্রোডাক্ট আছে যেগুলো ইউনিকলি বাংলাদেশ থেকে সোর্স করা পসিবল, তার জন্য হয়তো ইউএস মার্কেটে প্রোডাক্টটার ডিমান্ডটা থাকতে পারে। সে ডিমান্ড সে দেখলো যে হ্যাঁ, যে তার প্রোডাক্টের ডিমান্ড আছে। এখন তাকে যদি প্রোডাক্টটা মার্কেট করতে যাইতে হয়, তাকে হয়তো তাকে কোম্পানি ক্রিয়েট করতে হবে, এলএলসি ফর্ম করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আম ট্যাক্সের জন্য লয়ার সাপোর্ট নিতে হবে। দেন এরপরে যেটা আসতেছে, প্রোডাক্ট গুলোকে এখানে ফুলফিলমেন্ট সেন্টারে শিপ করতে হবে। শিপ করার পরে তার প্রোডাক্টটাকে তারা মার্কেটে সেলস করবে, এবং প্রোডাক্ট যখন সেলস হয়ে যাবে, ফুলফিল হয়ে যাবে, টাকা যদি তার কাছে পৌঁছায়, তার বাংলাদেশে তার ব্যাংক অ্যাকাউন্টে তাকে প্রপারলি পৌঁছাতে পারে আর কি। তো এই হোল লাইফ সাইকেলটাই হলো আমাদের আলটিমেট গোল এট সাম পয়েন্ট, যে আমরা কেন এই জিনিসটা শুরু করছি এবং কোন জায়গায় যাইতে চাই। যে এখন বাংলাদেশের ব্র্যান্ড আমরা দেখা যাচ্ছে যে অনেকে লোকাল মার্কেটে ভালো করতেছে, অনেকে বাইরে থেকে প্রোডাক্ট নিয়ে এসে বাংলাদেশে ভালো করতেছে। তো এই যে লার্নিং, এই যে জার্নিটা, যে তারা যে সেলস করতে পারতেছে, এইটাকে এলিভেট করা হলো। তো এখন বাংলাদেশ থেকে যদি ধরা হয় যে কোর প্রোডাক্ট যেমন জুট, লেদার, এগুলো বাংলাদেশের ওন ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্ট আর কি। আম, এগুলো নিয়েও অনেকে ফিল করে না, কারণ তার দেখা যে মনে হয় যে না, যতটুকু আমি করতে যাবো তার থেকে বেশি আমার ইস্যু ক্রিয়েট হচ্ছে। তো আমাদের র্যাফাইটে আমরা ওইটা থেকে একটা সাস্টেনেবল যাতে মানে প্ল্যাটফর্ম ডেভেলপ করা যায়, যে ঠিক আছে যে তারা আমাদের এখানে স্টোর ওপেন করলো, এট সাম পয়েন্ট তাদের প্রোডাক্ট গুলোকে অ্যাভেলেবল করলো। সো তাদের প্রোডাক্ট যখন অ্যাভেলেবল করবে, তারা প্রোডাক্টটা সেল করতে পারবে। সেলস স্কিলকে ইউটিলাইজ করে তারা তাদের নিজস্ব প্রোডাক্টটাকে কাজে লাগায় প্রোডাক্টটা মার্কেট করতে পারবে। এবং তারা যখন এখানে কোনো এলএলসি দরকার হচ্ছে না আপাতত, এখানে কোনো ব্যাংক অ্যাকাউন্টের দরকার হচ্ছে না, কারণ যে টাকাটা আসছে সেটা আমাদের মানে ব্যাংকিং চ্যানেলের থ্রুতে আসতেছে। তারপরে সেটাকে আমরা রেমিট করে দিচ্ছি তার নিজস্ব অ্যাকাউন্টে। পেওনিয়ার হতে পারে, বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে, বিকাশে হতে পারে। তো যেটাতে তার চুজেবল, সেখানে আমরা পাঠিয়ে দিচ্ছি। তো এই যে হোল সিস্টেমটা, এই সিস্টেমটাকে এই জন্যই যে মানে ডেভেলপ করা, যে তারা যাতে এই কমপ্লায়েন্সের যে ইস্যুগুলো হয়, যেটা আমরা অনেক সময় মনে করি যে না, এটা ইটস এ ব্যারিয়ার, আসলে একটা ব্যারিয়ার বাংলাদেশ থেকে। আমি যখন সেলস স্কিলটাকে ম্যাটেরিয়ালাইজ করে সেটাকে দিয়েই তারা আগায় যেতে পারে, এটাই হলো আমাদের ওয়ান অফ দ্য গোল ছিল। তো এখন মনে হতে পারে তাহলে আমরা এখন কোথায় আছি, আর এটা যে যে নেক্সট গোল যেটা বললাম সেখানে যাওয়ার জন্য আমরা আসলে কোথায় এখন স্ট্যান্ড করতেছি। তো এটা একটা এক্সাম্পল কেন বললাম, কারণ আমরা তখন ইজিলি কানেক্ট করতে পারবো যে আমাদের কোন জিনিসটাকে নিয়ে আমরা আসলে কাজ করতেছি। এখন আমরা যদি আসি যে আমরা ধরেন কেডিপি তে যারা প্রোডাক্ট সেল করে, বই সেল করে, তাদের জন্য অপরচুনিটি যে তারা বইয়ের সাথে অন্যান্য প্রোডাক্ট অ্যাড করে তারা প্রোডাক্ট এখানে লঞ্চ করতে পারবে। তারপরে যারা মনে করেন অ্যামাজনে প্রোডাক্ট সেল করতেছে, জুয়েলারি প্রোডাক্ট হতে পারে, তার সাথে অন্য প্রোডাক্ট লঞ্চ করতে পারবে তারা এখানে। তো এখন আমরা যদি অপরচুনিটিকে এই যে দুই একটা বাংলাদেশের প্রোডাক্টের কথা বললাম, সেটা বাদে অন্যান্য প্রোডাক্ট যে হ্যাঁ মার্কেটে যেটা রান করে, যেটা ভালো করে, সেই প্রোডাক্টকে সেল করতে পারবো, সেটাও প্রোডাক্ট সেল করতে পারবে। যে তারা যদি হ্যাঁ মনে করে যে না, আমি একটা প্রোডাক্ট ভালো সেল করতেছি, আমি চায়না থেকে সোর্সিং কম পাইছি, বাংলাদেশ থেকে সোর্সিং করা পসিবল না, সে চায়না থেকে সোর্স করে আমাদের কাছে পাঠাতে পারবে, দেন দে ক্যান সেল দ্য প্রোডাক্ট, আমরা তার জন্য ফুলফিল করতে পারবো। তো একটা ইকোসিস্টেমকে ডিফারেন্ট ডিফারেন্ট ফরম্যাটে ইউজ করা যাবে আর কি।
তো আমরা শুরু করছি জার্নি আমাদের বলতে পারি যে খুবই শর্ট টাইম, খুব বেশি টাইম না। আমরা অ্যাজ এ র্যাফাই হিসাবে, র্যাফাই ইটসেলফ জার্নি হয়তো 2 বছর হতে যাচ্ছে, বাট আমাদের জার্নিটা আরো আগের, প্রায় 5-6 বছর আগেকার আর কি, যে ওখান থেকে ধাপে ধাপে এই জায়গায় আসা, যে কোন গ্যাপটায় কোন জায়গায় কাজ করা। তো দেখা যাচ্ছে একটা জিনিসটাকে আমরা মাল্টিপল ফরম্যাটে আমরা ইউজ করতে পারবো। তো অ্যাট দিস মোমেন্টে আমাদের যেটা আছে, যে আমরা জুয়েলারিটা কেন করছি, কারণ জুয়েলারি আমি যখন এখানে কাজ করছি, এই কাজের এক্সপিরিয়েন্সে দেখা গেছে জুয়েলারিটা এখানে মানুষ প্রচুর কনজাম মানে বেচাকেনা করে কোনো উইদাউট এনি হেজিটেশন বিভিন্ন প্রাইস পয়েন্টে। তো ইটস লাইক পার্ট অফ দেয়ার ডেইলি লাইফ, যে হ্যাঁ তারা একটু মলে গেল, দেখলো এটা পছন্দ হলো, নিয়ে আসলো। তো এই জন্য এটা হচ্ছে একটা ফাস্ট মুভিং ফ্যাশন আইটেম হিসাবে এটাকে আমরা প্রথমে নিয়ে আসছি। বাট আস্তে আস্তে আরো জিনিসগুলো আমাদের এখানে প্রোডাক্টগুলো অ্যাড হবে, টাইম টু টাইম আপনারা জানতে পারবেন। আর যে আলটিমেট গোলটার কথা বললাম, সেটাও আপনারা আস্তে আস্তে আপডেট পাবেন, যে আসলে কোথা থেকে আমরা কোথায় যাইতেছি। বাট গোলটা হলো এইটাই, যাতে আমরা অ্যাটলিস্ট বাংলাদেশে ধরেন আম প্রতিটা উপজেলা থেকে যদি 10 থেকে 15 জনকে আমরা মানে এম্পাওয়ার করতে পারি, এটাই হবে আমাদের আলটিমেট গোল। মানে আমরা এখনো ওই প্রথম দিনে যে গোলটা, সেখানে এখনো আমরা দাঁড়ায় আছি, যে এটা হচ্ছে আমাদের আলটিমেট গোল হবে ইনশাল্লাহ। এটা থাকলো ছোট একটা ব্রিফ হিস্ট্রি, যেটা আমাদেরকে এখনো হোপ দেয় যে না, আমরা এখনো আমাদের গোলে কাজ করে যাইতেছি। তো এখন আসি ধরেন আমাদের ইউএস মার্কেট প্লেসে, তো আপনার অ্যামাজন হচ্ছে ওয়ান অফ দ্য জায়ান্ট। তো অ্যামাজনে আপনারা অনেকে জানেন, অনেকে কাজ করছেন। তো এইখানে অ্যামাজনে বিভিন্ন উপায়ে কাজ করা যায়, যেমন আমরা কিছু কিছু সেলারকে সাপোর্ট করি, তারা এফবিএ তে প্রোডাক্ট পাঠায়। এই জুয়েলারি আইটেমই তারা প্রোডাক্ট মানে এফবিএ রিকোয়ারমেন্ট আমাদেরকে দেয়, আমরা তাদের ওইভাবে রিকোয়ারমেন্ট রেডি করে তাদের প্রোডাক্টটা পাঠিয়ে দিই অ্যামাজন ওয়্যার হাউসে। সো এটা একটা কনসেপ্ট, এফবিএ, যেটা ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। তো দেখা যায় যে তারা এফবিএ এর প্রোডাক্ট গুলো যখন অর্ডার হয় কাস্টমার, অ্যামাজন তার নিজস্ব ওয়্যার হাউস থেকে প্রোডাক্ট গুলো শিপ করে। এটা একটা ওয়ে। আর একটা থাকতেছে হচ্ছে এফবিএম, ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট। এটা আবার মনে করেন সেম প্রোডাক্টই জুয়েলারিতেই অনেকে সেল করতেছে, কিন্তু তার কোনো স্টক নেই। তখন তার যখন অর্ডারটা হচ্ছে, তারা আমাদেরকে অর্ডারটা পাস করে দেয়, আমরা তখন প্রোডাক্টটা শিপ করে দিই তার কাস্টমারের কাছে। এটা হলো আরেকটা ওয়েতে সেম প্রোডাক্টের দুই ক্যাটাগরিতে। আবার এফবিএম এ মানুষজন আলাদাভাবে প্রোডাক্ট সেল করে, ধরেন এখানে কিছু ফাস্ট মুভিং আইটেম আছে, তারা সে প্রোডাক্ট গুলো সেল করে, যখন সোর্স করে প্রোডাক্টটা, যখন এটা কাইন্ড অফ লাইক ড্রপ শিপিং এর মধ্যে যায়, বাট এটা আসলে এফবিএম ক্যাটাগরির মধ্যেই পড়ে। তো প্রোডাক্ট যখন সেল করে, তারা তখন প্রোডাক্টটা কিনে আমাদের কাছে পাঠায় দেয়, আমরা রিপ্যাক করে পাঠায় দিই। কারণ এটা যদি ডাইরেক্ট যদি অন্য কোনো ভেন্ডরের প্যাকেজিং এ যায়, অ্যামাজন সেটা সেকশন 3 তে ব্যান করে দেয় স্টোরটা। তো এই যে প্রেপ সেন্টারের কনসেপ্টটা, ওটাও আমাদের এই র্যাফাই থ্রুতেই আমরা কয়েকজন ছেলেকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। কারণ আমাদের এখানে যদি আমরা দোল ইকোসিস্টেমের কথা বলি, ইকোসিস্টেমে যেটা আমরা বললাম যে হ্যাঁ আমাদের এখানে নিজস্ব ওয়্যার হাউস আছে, আর সেখানে আমাদের এই জিনিসগুলো ফাংশন গুলো হয়, প্রিপারেশন থেকে শুরু করে প্রোডাক্ট রিসিভ, প্রোডাক্ট ডেলিভারি, সব এই একই জায়গা থেকেই হচ্ছে। তো এই এফবিএম এ যেটা বললাম, যে হ্যাঁ অন্য প্রোডাক্টটাও আমরা এখান থেকে যেটা রিসিভ করি, আমরা এখানে স্টোর করি কিছু, আমরা তাকে প্রোডাক্ট গুলো ডেলিভারি করতেছি। এটা গেল অ্যামাজনে। আর অ্যামাজনের আপনার কিছু আছে, যেমন ওয়্যার হাউসের হোলসেল ক্যাটাগরিতে মানুষজন আপনারা শুনে থাকবেন, যে প্রোডাক্ট গুলো কিছু কিছু ব্র্যান্ড আছে, তাদের নিজস্ব প্রোডাক্টে তারা মাল্টিপল সেলারকে সেল করার পারমিশন দেয়। তো তারা করে কি, যে হোলসেলে আপনার একটা রিসেলার সার্টিফিকেশন দেয়, যে না তোমরা সেল করতে পারবা, অথরাইজেশন দিয়ে দেয়। তারপরে ওই লিস্টিং এ, তখন লিস্টিং করার পরে প্রোডাক্ট যখন একটা বা দুইটা সেল হয়, তখন অ্যামাজন তাদের কাছে ওই যে রিসেলের অ্যাপ্রুভালটা চায়। যদি না দেখা যায়, এগেইন সেকশন 3 তে আপনার সাসপেন্ড করে দেয়। বাট ওই রিসেলারটা যখন আপনার সার্টিফিকেশন অ্যাপ্রুভালটা যখন দিয়ে দেওয়া হয়, তখন কিন্তু আপনি সেল করতে পারবেন। তো এটাও আবার দেখা যাচ্ছে যে হোলসেল থেকে প্রোডাক্ট কিনে আমাদের এখানে বাল্কে পাঠায়, কেউ হয়তো 50 পিস, কেউ 20 পিস, যেটা যেটা মিনিমাম রিকোয়ারমেন্ট, তখন আমাদের ওয়্যার হাউসে থাকে, এবং তারা যখন অর্ডার হয়, তখন আমরা তাদের প্রোডাক্ট গুলা এখান থেকে শিপ করি। আবার এটা ওই কাইন্ড অফ হোলসেল ক্যাটাগরির মধ্যে পড়ে। তো অ্যামাজনের এটা হলো হচ্ছে আপনার মনে করেন যে আহ, একটা লেখা ওভারভিউ, যে অ্যামাজনে কিভাবে মানুষজন সেল করতেছে বাংলাদেশ থেকে। এটা জাস্ট অ্যামাজন এফবিএম এর কথা বললাম। তাছাড়া আপনার তো আমার অবশ্য যে অ্যামাজন মার্চ বা অ্যামাজন বা কেডিপি সম্পর্কে আমার আইডিয়া খুব কম, আমি ওইদিকে এই জন্য বলবো না। এটা হয়তো আপনারা আরো ভালো জানেন এই বিষয়টা। আম,
রাকিব, আমরা কি এখানে এইচসি, র্যাফাই এগুলো কি কভার করবো, নাকি ওগুলো যখন ওদের মানে ক্লাস থাকবে তখন কভার করা হবে? আপনি বলতে পারেন ভাইয়া, সমস্যা নেই। ওকে। জাস্ট হালকা আচ্ছা, করে টাচ দিয়ে দিলেন। হ্যাঁ, হ্যাঁ। তো অ্যামাজন যেভাবে আমরা সাপোর্ট করতেছি, এটা সেম ওয়েতে আপনারা জানেন যে এটসি আরেকটা মার্কেট প্লেস। সো অ্যামাজনের যেমন নিজস্ব ওয়্যার হাউস আছে, এটসির কোনো নিজস্ব ওয়্যার হাউস নাই আর কি। তো এটসি কাইন্ড অফ লাইক এ হ্যান্ডমেড ক্যাটাগরি হিসাবে ওরা ট্রিট করে, ওরা হ্যান্ডমেড ক্যাটাগরি প্রোডাক্ট সেল করে। তো দেখা যাচ্ছে যে এটসিতে যারা বাংলাদেশ থেকে অনেকে দেখা যায় যে বাইরে কারো অ্যাকাউন্ট ওপেন করে সেল করতেছে প্রোডাক্ট গুলো। সো তখন তারা ওই প্রোডাক্ট গুলো বিভিন্ন ভেন্ডর থেকে সোর্স করে। বাট এটা এটসির পয়েন্ট অফ ভিউ থেকে যে তারা নিজস্ব প্রোডাক্ট কি করতে পারবে, অথবা তারা বিভিন্ন ভেন্ডর থেকে নিতে পারবে। সো তারা যখন অর্ডারটা করে, যখন আমাদের জুয়েলারি কিছু তারা আমাদের সেলার সেল করেন, যখন অর্ডারটা আসে তারা আমাদেরকে মানে অর্ডারটা পাস করে দেয়, আমরা তখন অর্ডারটা ফুলফিল করে তার সেলারের কাছে পাঠাই দিই। সেম অ্যাজ অ্যামাজন এফবিএম, যেটা ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট। সো এটসি যারা সেল করতেছে ওদেরকে আমরা এভাবে সাপোর্ট দিচ্ছি। এটা ছাড়া মনে করেন এটসির কিছু সেল হয় পার্সোনালাইজ বা কাস্টমাইজ প্রোডাক্ট ক্যাটাগরিতে, যেমন আহ, নাম হয়তো ডিফারেন্ট হতে পারে, তো নাম বা আপনার ডিজাইনটা ডিফারেন্ট হতে পারে কাস্টমারের বেসড রিকোয়ারমেন্ট অনুপাতে। তো তারা ওইভাবে ডিজাইন করে আমাদেরকে পাঠায় দেয়, আমরা জাস্ট সেল করে দিই। তো বাংলাদেশের মার্কেটে আপনারা হয়তো এটা দেখবেন যে এটসিতে খুব বেশি যেটা সেল হয় স্টার্টিং পয়েন্টে, সেটা হলো ডিজিটাল প্রোডাক্ট। কারণ এটা ইজি টু আপলোড, মানে ইনভেন্টরির অত এখানে কোনো ঝামেলা নেই। একই জিনিস বারবার মেইল করে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সো যারা ডিজিটাল প্রোডাক্ট সেল করে তাদের জন্য আমাদের এই আইটেম গুলো একটা অপরচুনিটি, যে তারা এর সাথে অ্যাডিশনাল ফিজিক্যাল আইটেমও সেল করতে পারে। সো ওইটাও একটা এখানকার একটা অপরচুনিটি হতে পারে। এটা ছাড়া যেমন ইবেরও তো নিজস্ব হাউস নেই, ইবেতেও যারা সেল করে তারাও এই ধরনের প্রোডাক্ট গুলো সেল করতে পারেন। এটা ছাড়া আপনার ওয়ালমার্টের প্রোডাক্ট সেল করে। সো ওয়ালমার্টেও যেমন একটা সেল করা হয়, সেটা হচ্ছে অ্যামাজন এফবিএম টাইপেই, যে প্রোডাক্ট ওখানে সেল করে বাট সোর্স করে আপনার হচ্ছে ধরেন অ্যামাজন থেকে বা অন্য রিটেল থেকে সোর্স করে, তখন আমাদের এখানে পাঠায় দেয়, আমরা রিপ্যাক করে তার ওয়ালমার্টের কাস্টমারের কাছে পাঠাই দিই। তো এগুলো সবই কিন্তু বাংলাদেশ থেকেই আমাদের এই ভাই ব্রাদার বোনেরা করতেছেন। ওনারা তাদের এলএলসি ওপেন করে, অ্যাকাউন্ট ওপেন করে, অ্যাকাউন্টে মেনটেন করে, সেলস করে, আমরা বাদ বাকি ফুলফিলমেন্ট গুলা করতেছি। তো এই জিনিসটাকে আমরা চাচ্ছি যে এখন মনে করেন যে র্যাফার যে ইকোসিস্টেম যেটা আমি বলছিলাম, আম, এটা আরেকবার একটু রিভিউ করি এ টু জেড থেকে, তাহলে হয়তো আরেকটু হয়তো আপনাদের কানেক্ট করতে ইজি হবে। যে আমরা একজন সেলার তার সেলস স্কিলসটা সেল করতেছে প্রোডাক্ট আপনার ইউএস মার্কেটে। এই প্রোডাক্টটা যখন তারা এখন ইদার সেলস করতেছে অ্যামাজনে, অথবা ওয়ালমার্টে, অথবা ইবেতে, অথবা এটসি, অথবা শপিফাই দিয়ে তার অনলাইনে মার্কেট করে, ইদার ওয়েতে তারা এখানকার কনজিউমারদের কাছে প্রোডাক্টগুলো সেল করতেছে। তো কনজিউমার মানে কোথাও না কোথাও তো থাকবে। সে অনলাইনে যদি মানে কিনতে যায়, সে হয় তার প্রোডাক্টটা কিনতেছে হচ্ছে কোনো রিটেল বা কোম্পানি ডাইরেক্ট ওয়েবসাইট থেকে, অথবা তাদের শপিফাই ব্র্যান্ড থেকে, অথবা ওয়ালমার্ট বা অ্যামাজন বা এটসি এগুলো, বা টিকটক হতে পারে, এগুলো যে কোনো একটা সেলার সেন্টারের কোনো সেলার কাছ থেকে কিনতেছে। তো আমাদের গোলটা হচ্ছে এই সেলস করাটা হলো মানে বাংলাদেশ থেকে যে স্কিলটা যেটা আমি বলতেছিলাম, যে সেলস স্কিল ডেভেলপ করা, এটাই কেউ যদি বলে যে হ্যাঁ আই নো হাউ টু সেল, রেস্ট অফ দ্য থিং যে আমরা কভার করতে পারি, আমাদের গোলটা হচ্ছে ওই জায়গায় যাওয়া। সো একজন যখন সেল করবে, বাদ বাকি প্রোডাক্টটা ডিজাইনটা আমাদেরকে দিলে ওই প্রোডাক্টটা আমরা ওইভাবে রেডি করে আমরা প্রোডাক্টটা পাঠাই দিচ্ছি। অথবা ফিজিক্যাল প্রোডাক্ট সেল করে তারা যখন প্রোডাক্টটা আমাদের কাছে পাঠায়, আমরা সেখান থেকে ফুল বিলিং করি। অথবা তারা আগেই আমাদের কাছে প্রোডাক্ট স্টক করার জন্য রেখে দেয়, যখন অর্ডার হয় আমরা তখন প্রোডাক্টটা শিপ করে দিই। এখন স্টকটা বাংলাদেশ থেকে হতে পারে, চায়না থেকে হতে পারে, এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড আমাদের কাছে পাঠাইতে পারে। এবং কেউ যদি এটাই হচ্ছে আমাদের হোল ইকোসিস্টেম যেটা আমি বলতেছিলাম। আম, হয়তো আমি একটু বেশি বলে ফেলাইছি কিনা কি আমি জানি না, বাট মনে হলো যে না, যেহেতু ইন্ট্রোডাক্টরি, সেই জন্য একটা ওভারভিউ দিয়ে তারপরে আহ, আহ, শুরু করা যেতে পারে আর কি। তো এই জন্য অ্যামাজনটা একটু ডিটেলে বললাম। আপনারা হয়তো আরো কোশ্চেন থাকলে তখন হয়তো আরো কিছু অ্যাড করা যেতে পারে আর কি। আমি এখানে একটু পজ নিব। বাকি এখানে আপনি হয়তো একটু টেক ওভার করতে পারেন যে এখানে আর কিছু অ্যাড করার আছে কিনা। ওকে ভাইয়া। আহ, এমনিতে ভাইয়া আপনার
নেক্সট মিটিং এর আগে আপনি চাইলে আমাদের প্রোডাক্ট সম্পর্কে হালকা একটু ব্রিফ দিতে পারেন। আর না হলে সমস্যা নেই, আমি বাকিটা কন্টিনিউ করতেছি ইনশাল্লাহ। আচ্ছা, প্রোডাক্টের ব্যাপারে যদি বলি তাহলে আমাদের হাতে এই মুহূর্তে যেমন আমরা কাজ করতেছি প্রাইমারিলি জুয়েলারি নিয়ে। আহ প্রাইমারিলি বলতে বোঝানো যেটা মেইন মেইন করতেছে যে আমরা যে জিনিসটা কাজ করি, যে আমরা ধরেন নেকলেস এবং ইন ফিউচারে নেক্সট মান্থে রিং, এই জিনিসটাকে আমরা অ্যাভেলেবল করব, এবং আমাদের কাছে বক্স বলেন প্যাকেজিং বলেন সবকিছু রেডি থাকে। তো এখন যে জিনিসটা হয় যে একজন সেলার যখন সেল করেন উনি মেইনলি তার ডিজাইনটাকে সেল করেন, মেসেজ কার্ড জুয়েলারি যেটাকে বলা হয় আর কি। সো ডিজাইনটা যখন আপলোড করে মকআপ ক্রিয়েট করে প্রোডাক্টটা যখন সেল হয়, ওনারা আমাদেরকে সেলস এর ডিজাইনটা দিয়ে দিলে দেন রেস্ট অফ দ্য থিং যে আমরা এখানে প্রিপেয়ার করি। কাইন্ড অফ আমরা আমরা বলি 2 দিন, বাট আমরা রাইট নাও বলতে পারেন যে ডেইলিতে ডেইলি বা 24 আওয়ারের মধ্যে আমরা প্রোডাকশন মানে প্রিপেয়ার করে শিপ করে দিচ্ছি আর কি। তো এই মুহূর্তে আমরা জুয়েলারিটাই ফোকাস করতেছি, এবং এটার মার্কেটটা যদি এভাবে বলি, এটার মার্কেট ইজ মানে কোয়াইট বিগ ইন টার্মস অফ যে আহ, মানুষকে যখন একটা জুয়েলারি দেওয়া হয় এখানে মানুষজন কিনে, মেসেজ কার্ড কনসেপ্টটা কিন্তু অনেক আগে থেকে আছে। আমি যখন মলে গেছি, মলে দেখি যে তারা একটা মেসেজ দিয়ে আপনার প্রোডাক্টটাকে ডিসপ্লে করতেছে, বাট ডিফারেন্ট ওয়েতে, নট লাইক যে আমরা যেভাবে করতেছি সেইভাবে না। এখানে আমরা যেটা এখানে সেলারদেরকে যেটা আমরা সাজেস্ট করি যে তারা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে ডিফারেন্ট পার্সোনাতে ডিফারেন্ট মানুষের জন্য জিনিসটাকে রেডি করতে পারে। যেমন আমরা যদি বলি যে আহ, একজন ডটার হচ্ছে ওয়ান অফ দা ডটার ওয়াইফ, বা একজন পার্সন সে ডটারও হতে পারে কারো ওয়াইফও হতে পারে। আবার দেখা যাচ্ছে যে সে ডটারের ডিফারেন্ট এজের ডিফারেন্ট অপশনও হতে পারে, যে বার্থডে রেসিপিয়েন্ট, যে সে কি জন্য সে গিফট পাইতে পারে। আবার তার হলিডে হতে পারে। আবার সে যখন স্কুল গ্রাজুয়েশন করে, কলেজ গ্রাজুয়েশন করে, সেটা একটা অপশন হতে পারে। তারপরে সে ডটার যখন আবার আহ, ধরেন যখন সে একজন আহ, আহ, বিয়ের জন্য যাচ্ছে, তারও একটা তার ওয়েডিং ক্যাটাগরিতে মধ্যে সে একটা ক্যান্ডিডেট হচ্ছে। তারপর সে ধরো যখন ফার্স্ট মম হচ্ছে, সে তখন মাদার ক্যাটাগরিতে যাচ্ছে। সো একজন মানুষ ডিফারেন্ট ডিফারেন্ট জার্নি ফেস করতেছে তার লাইফে। সো এই জার্নিটাকে আমরা ইমোশনে অ্যাড করে এই মেসেজে নিয়ে আসতেছি যে ঠিক আছে তোমার জন্য এই এই মেসেজটা একজন গিফট যে দিচ্ছে তাকে কিছু রাইট আপ লিখে দিচ্ছে। এবং এটাকে এখানে এরা খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করে যে আমি, তুমি গিফট দিচ্ছ, গিফটের সাথে সাথে যে কার্ডটা দিচ্ছ লেখে, সেইখানে এটাকে বেশি ওরা আহ, মানে অ্যাপ্রিসিয়েবল মনে করে যে না, ঠিক আছে আমাকে সে কিছু একটা রেখে দিল। এবং সেটাতে যদি নাম দেয় যে ঠিক আছে অমুকে, যে ঠিক আছে যদি হয় স্টেফেনি, স্টেফেনি নাম দিয়ে আমি দিলাম, তখন সে আরো বেশি অ্যাটাচ ফিল করে। এটা মার্কেটে কোয়াইট পপুলার, বাট স্টিল তারপরে আমি এখানে কয়েকজনকে জিনিসটাকে ট্রাই করে দেখছি যে তারা আসলে কি রিয়াকশনটা দেয়। এবং তাদের সবারই রিয়াকশনটা ছিল যে না ঠিক আছে, যে আমার হ্যাঁ অনেক দামি দামি আমার জুয়েলারি আছে, বাট স্টিল আই আই স্টিল রিমেম্বার দ্য এটা কাউন্টার হচ্ছে ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করছিল। সো ওইটা হলো সেলস এর ওয়ান অফ দা, আমি যেটা বলে আসতেছি, সেলস ইফ ইউ নো হাউ টু সেল, তাহলে আর কোনো কিছু দরকার হবে না আর কি। যে হ্যাঁ, তো আপনার যে কাস্টমারের যে কোন জায়গায় টাচ পয়েন্টটা থাকতেছে, যে আমাদের এই মেসেজ কার্ড জুয়েলারিটাকে তাকে কিভাবে তার ইমোশনটাকে এখানে নিয়ে আসা যায়। সে এই প্রোডাক্টটা কেনার যে কিনতেছে কাস্টমার, সে যার জন্য কিনতেছে যে কনজিউমার, সে কনজিউমারের কোন পয়েন্ট অফ ভিউ থেকে যে তার সেই বেনিফিটটা পাচ্ছে, ওইভাবে যদি আমরা হাইলাইট করে নিয়ে আসতে পারি, তাহলে দেখা যায় যে এই প্রোডাক্টটা মোর মোর সেলেবল হয়। এবং অ্যামাজনে আমরা বিভিন্ন সেলারের যে মানে সেলস টেকনিক তো আর আমরা পুরোপুরি এক্সপ্লোর করি না, বাট বিভিন্ন সেলারের পয়েন্ট অফ ভিউ থেকে বা এক্সপিরিয়েন্স থেকে যেটা আমরা দেখছি, যেটা হলো যারা এই জিনিসটাকে হাইলাইট করতে পারে, সেটা অ্যামাজনে হোক, এটসিতে হোক, বা ফেসবুকে মার্কেট পেইড ক্যাম্পেইন করে হোক, যে কাস্টমার যে বেনিফিটটা তারা চাচ্ছে এবং সেই বেনিফিটটা তারা পাচ্ছে কিনা, এটাকে যদি এক্সিওর করা যায়, কমিউনিকেট করা যায় প্রপারলি, সেটা ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে, লেখে হতে, টেক্সটে হতে পারে, এই কমিউনিকেশনটা প্রপারলি করা যায় কিনা দেখলেই বা করতে পারলেই তখন দেখা যাচ্ছে কাস্টমারের বাইং হ্যাবিটটা এবং রিটার্ন হ্যাবিটটা কমে আসে, বাইং হ্যাবিটটা বা প্রোডাক্টটা তা সে রেখে দেয় আর কি। তো এইটা আমি বলবো যে হ্যাঁ, আমাদের মেসেজ কার্ডে এখানে আমরা বিভিন্ন ট্রায়াল এরর করে দেখছি যে একই জিনিস ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করে ডিফারেন্ট রেজাল্ট পাওয়া যায়, এটা আপনারাও জানেন। আর ইমোশনটা এখানে আসলে এভার লাস্টিং বলতে পারেন, যে আসলে সব সময় হয়। যেমন হোল ইয়ারে যদি আমরা মেজর ইভেন্ট ধরি, মেজর ইভেন্ট শুরু হয় হচ্ছে আপনার
যে কোনো প্রোডাক্ট, এবার জুয়েলারি ক্ষেত্রে হয় হচ্ছে আপনার ভ্যালেন্টাইন্স ডে ফেব্রুয়ারি মাসে, এরপরে মাদার্স ডে, ফাদার্স ডে, এরপরে ছোট ছোট আছে, তারপরে হচ্ছে আপনার গ্রাজুয়েশন গিফট ইন দ্য সামার টাইমে এখন চলতেছে, যেমন মে জুন জুলাই। এরপরে আসতেছে হচ্ছে আপনার ব্ল্যাক ফ্রাইডে বা হচ্ছে ক্রিসমাসের যে মেজর গিফটটা মানুষজন দেয় আর কি একজন একজন। তো এই জায়গাটা হলো আহ, মানুষজনের মেজর সেলস করা এক একটা ইভেন্ট এই প্রোডাক্টের ক্ষেত্রে। আর আমরা যেটা আরো কিছু নিয়ে আসার চেষ্টা করতেছি যে একটা খালি ছোট এক্সাম্পল দিয়ে আমি হয়তো আজকে এখানে শেষ করব, যে আম, এই মুহূর্তে দেখা যায় যে মার্কেটের যে প্রোডাক্ট গুলো আছে স্ট্যান্ডার্ডাইজ প্রোডাক্ট, কিরকম যে আমরা সবাই একই ধরনের বক্স সেল করতেছি, একই ধরনের প্যাকেজিং সেল করতেছি, একই ধরনের জুয়েলারি সেল করতেছি। তো আমরা টেস্ট করছিলাম এরকম একজন দুজন সেলারকে দিয়ে, যে তারা কিছু জিনিস চেঞ্জ করছে, যে হ্যাঁ আমি বক্সটাকে চেঞ্জ করে দিছি, তাহলে আমরা তার জন্য আলাদা করে বক্স সোর্স করছি, আলাদা করে টোটাল সলিউশনটাকে ডেভেলপ করছি, রিডিজাইন করছি। এবং দেখা গেছে যে গতবারে তার যখন সেল ছিল, সেই সেলটাকে তার থেকে এখন, মানে গত বছর থেকে এখনকার বছরটা অনেক বেড়ে গেছে। সেম এফোর্ট বা এফোর্ট তার হয়তো আরো বেশি দিচ্ছে। তো এটা একটা বেনিফিট, মানে আমরা সবাই জানি যে মার্কেটে সবাই নতুন নতুন জিনিসটাকে পছন্দ করে আর কি। তো দেখা গেছে এইটার কারণে হয়তো কি ফোর সে নতুন ভাবে পুরাপুরি তার ডিজাইনটাকে চেঞ্জ করে ফেলাইছে, যে এখন আমি নতুন করে করতে চাই। তো এটা আমাদের একটা অপরচুনিটি দিয়ে রাখছি, যে আমরা ঠিক আছে, আমরা উইল ওয়ার্ক উইথ দেম, যে টুগেদার, যে সে আসলে কি চায়, তার রিকোয়ারমেন্টটা কি, সেটাকে সোর্স করে তার সলিউশন বের করে তাকে দেওয়া, যাতে তার সেলসটাকে আগাইতে পারে। এটাকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে বলি, যে কেউ যদি কোনো জায়গায় আটকায় যায়, তাহলে দেন উই ক্যান স্টার্ট টকিং অ্যাবাউট দ্য বিজনেস, যে ঠিক আছে কি কি প্রবলেম আছে, আমরা সেটাকে তখন কিভাবে সলিউশন করতে পারি, করলেই দেখা যায় যে প্রবলেম সলিউশন মানে তো সেখানে একটা বিজনেস অপরচুনিটি। তো এই হলো আমাদের মানে ওভারঅল একটা মানে ওভারভিউ। হয়তো এখানে দেখবেন কিছু হয়তো মিসিং পয়েন্ট আছে, কিছু হয়তো ইরিলেভেন্ট থাকতে পারে, বাট আমি ট্রাই করছি যে সবার জন্য যাতে কিছু থাকে এখানে। রাকিব, হ্যাঁ, ব্যাক টু ইউ। আচ্ছা, আমার কথা শোনা যায়? হ্যাঁ। ভাইয়াকে এই পর্যন্তই রাখতে চাচ্ছেন আজকে? আরো কিছু অ্যাড করার থাকলে বলেন, আর না হলে আমার আপাতত এই পর্যন্তই, বাট কোনো স্পেসিফিক থাকলে আমি শেয়ার করতে পারি। না, ঠিক আছে, সমস্যা নেই। এর এই পর্যন্তই আপনি রাখতে পারেন, ইনশাআল্লাহ। আচ্ছা, মোটামুটি অনেকেই জয়েন করছে তখন সময়ে। ওকে, তো আমি আজকের সেশনটা হয়তো আহ, যেহেতু আমাদের স্টার্টিং করতে একটা সময় চলে গেছে অলরেডি, 30 মিনিট প্লাস চলে গেছে। স্টার্টিং করতে একটু সময় গেছে এবং ভাইয়া আজকে কিছু ইন্ট্রোডাকশন দিল। তো আজকের সেশনটার কিছু অংশ হয়তো আমরা আগামীকাল, আগামী সপ্তাহের সেশনেও রাখবো, বাট আজকের সেশনে আমরা একটা মোটামুটি জিনিস হচ্ছে কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি আমার স্ক্রিন শেয়ার করবো, আমার স্ক্রিনটা দেখা গেলে একটু জানাবেন। খায়রুল, একটু আমাকে স্ক্রিনটা শেয়ার করার অ্যাক্সেসটা দিও। আমার স্ক্রিনটা দেখা গেলে একটু জানাবেন। স্ক্রিনে দেখা যায় আপনি, হ্যাঁ, সেশন 1। ওকে, তো আজকের সেশন সম্পর্কে তো আমি প্রথমেই বললাম সবাইকে, এবং আজকের সেশনটার এই 90 মিনিট আমরা কিভাবে ভাগ করব ওইটা একটু ছোট করে ব্রিফ করি। তো কিভাবে কোর্সটা আসলে কাজ করবে এটা আমি ছোট করে ব্রিফ দিছি, এবং রুলস গুলা কিছু বলে দেওয়ার চেষ্টা করছি। আরো কিছু জিনিস আছে, যেমন কমিউনিটি, যেমন আমাদের রেফাই একটা অফিসিয়াল কমিউনিটি আছে যেখানে আমরা আমাদের এই কোর্সের ইনফরমেশন গুলো শেয়ার করব, এবং পাশাপাশি আমরা
একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করছি, যেখানে যারা এই সেশন গুলা করতেছে তাদেরকে ওখানে একসাথে আমরা কানেক্ট করার চেষ্টা করতেছি, যেন মিটিং লিংক থেকে শুরু করে অন্যান্য ইনফরমেশন গুলো খুবই ইজিলি শেয়ার করা যায়। দেখা যায় যে গ্রুপে আসলে এগুলো শেয়ার করাটা টাফ হয়, আবার আবার অনেকের কাছে জিনিসগুলো ঠিক সময়ে ঠিকভাবে পৌঁছায়ও না। তো যার কারণে আমরা হোয়াটসঅ্যাপে সবাইকে কানেক্ট করার চেষ্টা করব, যারা সেশনে কানেক্ট হবেন ইনশাল্লাহ, যেন হচ্ছে আপনারা একটা জায়গায়, একটা সেন্ট্রালাইজ জায়গায় জিনিসগুলা পান ইনশাল্লাহ। এরপরে আমরা কথা বলবো যে আসলে অ্যামাজনটা কি, কিভাবে আমরা কিভাবে মানুষ অ্যামাজন থেকে টাকা মেক করতেছে। তো কোন কোন ওয়ে গুলাতে আসলে অ্যামাজনে কাজ করতে পারে, টাকা মেক করতেছে বলতে এখানে বোঝানো হয়েছে যে অ্যামাজনে আসলে কোন ওয়ে গুলাতে কাজ করা যায় এই মুহূর্তে। এরপরে আমাদের আজকের মিটিং এর মেইন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এফবিএ এবং এফবিএম এর যে ডিফারেন্সিয়েশন গুলো আছে এইগুলা বোঝা, যে এফবিএ কি জিনিস এবং এফবিএম কি জিনিস। আর এরপরে আমরা কথা বলবো যে বাংলাদেশ থেকে আসলে কিভাবে এই জিনিসগুলা করা যায়, রোড ম্যাপ কি হইতে পারে, এবং আজকের দিনের হোমওয়ার্ক। এগুলা শেষে আমরা আজকের হচ্ছে কোয়েশ্চেন এবং অ্যান্সার সেশনটাতে যাব। তো কোয়েশ্চেন এবং অ্যান্সারের যেই সময়টুক থাকবে ওই সময়ই আমরা আমাদের কোয়েশ্চেন গুলা আস্ক করার চেষ্টা করব। এই সেশনের মাঝখানে যদি কারো কোনো কোয়েশ্চেন আস্ক করতে মন চায়, তাহলে ওইটা একটু কষ্ট করে যদি নোট করে রাখেন, তাহলে শেষে গিয়ে একসাথে কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দিলে ভালো হবে। না হলে দেখা যাবে যে আমি শুরু করার পর একটা ফ্লোতে থাকবো, ওই ফ্লোটা নষ্ট হয়ে যাবে। কিন্তু এমন যদি হয় যে খুবই এমার্জেন্সি কোনো কোয়েশ্চেন যেটা না করলেই নয়, তখন সেটা করতে পারি ইনশাল্লাহ। তবে একটু জাস্ট হাতটা, এখানে একটা হ্যান্ড রেইজের বাটন আছে, ওইটা ক্লিক করে তারপরে কোয়েশ্চেনটা করলে ভালো হয় ইনশাল্লাহ। আচ্ছা, তো এই কোর্সটা আমরা তো এখন লাইভে যারা জয়েন করছি করছি, বাট এটা একটা রেকর্ডিংও থাকবে, যেটা আগেও বলছিলাম, রেকর্ডিংটা সবাইকে দিয়ে দেওয়া হবে। বাট আসলে লাইভ সেশনে এই যে কোয়েশ্চেন অ্যান্সার করে অথবা ডিরেক্ট ইন পার্সন বসে কথা বলে বলার টাইপের যে ফিলিংসটা পাওয়া যায় অথবা যেভাবে শেখা যায়, ওটা আসলে রেকর্ডিং দেখে হয় না। এরপরে আমরা এখানে কিছু হোমওয়ার্ক রাখার চেষ্টা করব, কারণ আসলে সেশন শুধু হইলেই আহ জিনিসগুলো মাথায় বসে না, কিছু টাস্ক থাকলে ওইটা থেকে একটা রেজাল্ট বের হয়। আর আপনাদেরকে এখানে কিছুই কিনতে হবে না, কোনো টুলস কিনতে হবে না, কোনো ইনভেন্টরি কিনতে হবে না, এবং এটা কোনো এমন না যে ধরেন আজকে আমি আপনাদেরকে ফ্রিতে এই সেশন গুলা করাচ্ছি, নেক্সট 2 দিন পরে বলবো যে এটার জন্য একটা পেমেন্ট দিতে হবে, অথবা নেক্সট আরেকটা সেশন আছে ওটার জন্য পেমেন্ট দিতে হবে, এরকম কিছু না। আর আমরা চেষ্টা করব যে হচ্ছে গ্রুপে যে কোনো কোয়েশ্চেন থাকলে ওইটা, এই সেশনের পরে কোনো কোয়েশ্চেন থাকলে গ্রুপে ওই কোয়েশ্চেন গুলা করার। কারণ আসলে ডিরেক্ট হচ্ছে মেসেজ করলে দেখা যায় যে অনেকেই মেসেজ করে, তো তখন সুবিধা অসুবিধা থাকতে পারে। বাট গ্রুপে দিলে যেটা সুবিধা হয় যে অনেকেরই সেম টাইপের কোয়েশ্চেন থাকতে পারে, তো একটা অ্যান্সার দিয়ে দিলেই অনেকগুলো অ্যান্সার দেওয়া হয়ে যায়। আচ্ছা, এরপরে আসি হচ্ছে অ্যামাজন কেন, এবং এখনই সেটা কেন। এক নম্বর হচ্ছে যে যখন ইউএসএ তে কোনো মানুষ সার্চ করে, তো দেখা যায় যে মোস্ট অফ দা কোনো প্রোডাক্ট রিলেটেড আর কি কোনো কিছু যদি সার্চ করে, এটা গুগলে সার্চ না করে অ্যামাজনেই সার্চ করে, কারণ অ্যামাজনের মার্কেটটা ওইখানে এত বড় যে যে কোনো প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন পাইতে হলে সেটা অ্যামাজনে ইজিলি পাওয়া যায়। ইভেন যারা সেলাররা আছে অ্যামাজনের বাইরে অন্যান্য জায়গায় সেল করে, ইভেন নিজের শপিফাই অথবা হচ্ছে ইটসি, ইবে, অন্যান্য যে কোনো জিনিসে সেল করে, দেখা যায় ওরাও নিজেদের প্রাইমারি রিসার্চের জন্য আগে অ্যামাজনেই যায়, অ্যামাজন থেকে রিসার্চ করে এরপরে অন্য জায়গায় সেল করে। তো অ্যামাজনের এই জায়গাতে ওরা একটা খুব ভালো একটা জায়গা করে নিতে পারছে। এরপরে দেখা যায় যে পার ডে একটা বড় অ্যামাউন্টের সেলস হচ্ছে অ্যামাজনে, এবং আপনার আমার মতন অনেক সেলার ওইখানে বসে আছে, সেল করতেছে। এবং এটার 60% সেলার যারা থার্ড পার্টি সেলার বলতে আমি বোঝাচ্ছি যে অ্যামাজন ইটসেলফ এখানে করতেছে না, বাহিরের অনেক সেলাররা হচ্ছে এখানে তাদের বিজনেসটা করতেছে। এবং অ্যামাজনের 200 মিলিয়ন প্লাস প্রাইম মেম্বার্স আছে, যারা হচ্ছে ডে টু ডে এখানে চেক আউট করতেছে, অথবা হচ্ছে অ্যামাজনের উপর ট্রাস্ট করে, অথবা অ্যামাজন থেকে পারচেস করে। তো তার মানে এইখানে একটা বিশাল বড় ট্রাফিক আছে, এবং অ্যামাজনের ইটসেলফ একটা ট্রাস্ট আছে। এবং ভাইয়া একটু আগে যেটা বললো যে অ্যামাজনের নিজস্ব ওয়্যার হাউস আছে ইউএসএ তে ছড়ানো ছিটানো অনেক জায়গায়, এবং ওরা নিজেদের ওয়্যার হাউস থেকে নিজেদের
ফুলফিলমেন্টের মাধ্যমে ডেলিভারি, রিটার্ন এবং সাপোর্ট, অন্যান্য সব জিনিস এখান থেকেই তারা করে। তো আমরা সামনে যাওয়ার আগে কয়েকটা মিথ এবং এগুলোর রিয়েলিটি গুলো একটু ক্রস চেক করে নিব। যেমন হচ্ছে যে ধরেন, অনেকেই এটা বলে যে অ্যামাজন একটা হচ্ছে প্যাসিভ ইনকাম, হুইচ ইজ ট্রু, প্যাসিভ ইনকাম। বাট এটা রিয়েলিটিটা হচ্ছে এরকম যে এটা একটা ডে টু ডে বিজনেস, যেটা আপনাকে উইকলি কাজ করতে হবে, সোর্সিং নিয়ে মাথা ঘামাইতে হবে, অ্যাডস এর সময় দিতে হবে, ইনভেন্টরি নিয়ে ক্যালকুলেশন করতে হবে, এবং টাইম টু টাইম কাস্টমারের ইস্যু গুলাকে সলভ করতে হবে। তো আবার একদিকে এটাও ঠিক যে হ্যাঁ, এটা একটা প্যাসিভ ইনকাম। আপনি যখন এটাকে বিল্ড করবেন তখন এই কাজগুলা ঠিকই ঘটতে থাকবে, বাট ইন দ্য মিন টাইম অ্যামাজন থেকে আপনি সেলসও পাবেন, সেলস এর পয়েন্ট অফ ভিউ থেকে অর্গানিক কিছু সেলস পাবেন। তো এই জিনিসটা হচ্ছে একটু মাথার মধ্যে একটা সঠিক কনসেপ্ট রাখলে আমার জন্য ভালো হবে, যেটা ডে টু ডে বিজনেসও উইকলি কাজও করতে হবে, সোর্সিংও করতে হবে, অ্যাডও স্পেন্ড করতে হবে, আবার অন্যান্য কাজগুলোও করতে হবে। আবার একটা কথা আছে যে অনেকে মনে করে যে $500 নিয়ে স্টার্ট করাটা হচ্ছে, $500 হইলেই আমি এটা স্টার্ট করে দিতে পারবো, অথবা অল্প একটু টাকা থাকলেই আমি এটা স্টার্ট করে দিতে পারবো। যদিও বা আমরা সামনে অ্যামাজনের ভিন্ন ভিন্ন বিজনেস সেগমেন্ট গুলো নিয়ে কথা বলবো, বাট যদি প্রাইভেট লেভেলে একটা মানুষ চিন্তা করে রিয়েলিস্টিকলি, তাহলে দেখা যাবে যে একটা মোটা অ্যামাউন্ট আসলে লাগে এটা শুরু করার জন্য। আমরা যেটা সামনে ইনশাল্লাহ দেখবো যে আসলে কেন এই জিনিসগুলো লাগে, বা কেন আসলে এই অ্যামাউন্টটা হচ্ছে লজিক্যাল না যে $500 নিয়ে আমি শুরু করতে পারবো। এরপরে অনেকে মনে করে যে একটা রিসার্চ করে যদি আমি একটা ভালো প্রোডাক্ট বের করে ফেলি, তাহলেই আমি হয়তো অ্যামাজনে খুবই ভালো করতে পারবো, এবং আম, এটা দিয়ে আমার খুব ভালো একটা বিজনেস চলে যাবে। বাট আসলে ট্রুলি বলতে গেলে প্রোডাক্ট চয়েস পুরা বিজনেসের একটা অংশ। এটা বাদেও লিস্টিং, অ্যাড, এবং আপনার ক্যাশ ফ্লো, ইনভেন্টরি, এগুলা ম্যানেজ করা, আরো অনেক জিনিস আছে, এগুলা ম্যানেজ করাটা হচ্ছে টোটাল একটা উইন। শুধু একটা প্রোডাক্ট ভালো পাওয়া এবং সেটা নিয়ে উইন হয়ে যাওয়া এরকম কিছু না। আর অনেকেই বলে যে আমি যদি এখনই শুরু করে দিই, নেক্সট মাস থেকেই আসলে আমার ইনকাম শুরু হয়ে যাবে। তো এরকমও আসলে কিছু না। আপনাকে প্ল্যান করতে হবে মিনিমাম 4 থেকে 8 মাসের একটা কনসিস্টেন্সি মেনটেন করে আপনাকে একটা প্ল্যান করতে হবে। ইভেন আমরা সামনে এগুলা ব্রেকডাউন করব যে কেন আসলে 1 মাসে কিছুই হয় না, এবং কেন 4-5 মাসেও আসলে কিছু হয় না, বা কোন জিনিসগুলা ঘটে, আপনার কি কি ট্র্যাকশন ঘটবে, এগুলো আমরা ইনশাল্লাহ সামনে কথা বলবো। তো অ্যামাজনে বর্তমান সময়ে 5টা ওয়েতে মানুষ কাজ করতেছে, এগুলা বাদেও আরো অনেকগুলা আছে ছোট ছোট। আম, যেমন এখানে কিছু জিনিস অ্যাড করা হয় নাই, তো ওইগুলা এইগুলার আন্ডারেই পড়ে, বাট অ্যামাজনের ডিফারেন্ট অংশ। আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাইভেট লেভেল। এটা বাদেও অ্যামাজনের আরো কয়েকটা আছে, যেমন হোলসেল, অনলাইন, প্রিন্ট অন ডিমান্ড। প্রিন্ট অন ডিমান্ডের মধ্যে অ্যামাজনের এফবিএম আছে, সরি হচ্ছে এমবিএ আছে, মার্চ বাই অ্যামাজন আছে, তারপরে কেডিপি আছে, তারপরে ড্রপ শিপিং আছে। তো এইরকম কয়েকটা হচ্ছে বিজনেস মডেলে অ্যামাজনে বর্তমানে সেলাররা কাজ করতেছে। তো আমাদের মূলত কথা বলার টপিকটা হচ্ছে প্রাইভেট লেভেল। আমি শুরুতে এখানে লিখে রাখছি যে এখানে ইউ ক্যান, আচ্ছা, আপনার একটা নিজের ব্র্যান্ড থাকবে, যেখানে আপনি কিছু জেনেরিক প্রোডাক্ট তুলবেন। অনেকে এখানে চায়না থেকে সোর্স করে নিজেদের লোগো বসায় এবং লিস্টিং পাবলিশ করে নিজেদের বিজনেস করে। বাট প্রাইভেট লেভেলে আসলে কাজ করার জন্য কোন কোন জিনিসগুলা করতে হয় বা করবেন, এগুলা নিয়ে আমরা সামনে ইনশাল্লাহ কথাবার্তা বলবো। এখানে আমি একটা আহ এই একটা কম্পারিজন চার্ট দিছি এট এ গ্ল্যান্স দেখার জন্য, যে আসলে কোন বিজনেস মডেলটাতে কিরকম ক্যাপিটাল লাগে শুরু করার জন্য, এবং একটা সেল আসতে কিরকম সময় নেয়, এবং এটা স্কেলেবিলিটি কেমন, এবং হচ্ছে বিগিনারদের জন্য এখানে রিস্ক কেমন। তো এই চার্টটা দেখলে এখান থেকে একটা মোটামুটি ওভারভিউ পাবেন। এবং এটা বাদেও যদি আপনারা চান এই টপিক গুলাকে সিলেক্ট করে আলাদা আলাদা গুগলে, তারপরে হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে, তারপরে ইউটিউবে আলাদা আলাদা করে রিসার্চ করে নিতে পারেন যে প্রাইভেট লেভেলটা আসলে কি, হোলসেলটা কি, তারপরে হচ্ছে প্রিন্ট অন ডিমান্ডটা কি, এরকম সবগুলো আলাদা আলাদা করে দেখে নিতে পারেন। এবং এটার স্কেলেবিলিটিটা যেই জিনিসগুলোর উপরে বেস করে তৈরি করা হয়েছে ওইগুলো নিয়েও আমরা ডিসকাশন করব, এবং কেন এগুলা বিগিনারদের জন্য রিস্ক কোনগুলা, এবং কোনগুলাতে কম রিস্ক, মিডিয়াম রিস্ক কোনগুলা, এগুলো নিয়ে আমরা ডিসকাশন করবো ইনশাল্লাহ। তো প্রথমে আসি হচ্ছে, আমরা যখন এই যে প্রাইভেট লেভেল নিয়ে কথা বলতেছি তখন প্রথম আসে যে এফডিএ এবং এফবিএম। ভাইয়া যদিও বা কথা শুরুর
দিকে বলছে যে এফবিএ জিনিসটা কি এবং এফবিএম জিনিসটা কি এবং মডেল গুলা কিভাবে কাজ করে, তারপরে আমরা এটাকে একটা ভিজুয়াল ইমেজের মধ্যে দেখার চেষ্টা করব যেন জিনিসটা আরো ভালোভাবে মাথায় ঢোকে। তো এফবিএ হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, অর্থাৎ এই জিনিসটাকে অ্যামাজন ফুলফিল করে। তো প্রসেসটা কিরকম হয় আমরা 5টা ধাপে দেখি। একটা হচ্ছে যে আপনি এজ আ সেলার একটা সাপ্লায়ার কাছ থেকে এই প্রোডাক্ট, কিছু প্রোডাক্ট নিবেন এবং ওই প্রোডাক্ট গুলাকে নেক্সট ধাপে অ্যামাজনের ওয়্যার হাউসে শিপ করবেন। তো এরকম ধরেন যে আমি র্যাফাই, তো আপনি আমার কাছ থেকে 10টা জুয়েলারি নিলেন, নিয়ে এই 10টা জুয়েলারিকে অ্যামাজনের ওয়্যার হাউসে পাঠাবেন। তখন যখন অ্যামাজনের ওয়্যার হাউসে পাঠাবেন এই প্রোডাক্টটা আপনার স্টোরে লাইভ হবে, অর্থাৎ আপনার স্টোরে এলিজিবল হবে সেলস এর জন্য। যখন এটা আপনার স্টোরে এলিজিবল হয়েছে সেলস এর জন্য, তখন কাস্টমার আপনার এই প্রোডাক্টটাকে অর্ডার করতে পারবে এবং যেই মুহূর্তে কাস্টমার অর্ডার করবে অ্যামাজন এটাকে প্রসেস করবে, প্যাক করবে এবং কাস্টমারের ঠিকানায় পৌঁছায় দিবে। এবং এইটার যে পরের ধাপগুলা অ্যাজ লাইক ধরেন রিটার্ন সাপোর্ট, এই জিনিসগুলো অ্যামাজনই হচ্ছে ম্যানেজ করবে। তো এইখানে মূলত আপনার আর আমার কাজ কোনগুলা, আপনার কাজ হচ্ছে প্রোডাক্ট সিলেক্ট করা, আমার কাজ হচ্ছে আপনার ওই সিলেক্ট করা প্রোডাক্ট গুলা অ্যামাজনের ওয়্যার হাউস পর্যন্ত শিপ করা। এরপরে বাকি কাজগুলা তো দেখা যায় যে অ্যামাজন করতেছে। তো ইন দ্য মিন টাইম আপনার আরো কিছু কাজ থাকবে, যেমন আপনি এই প্রোডাক্টটার জন্য অ্যামাজনে লিস্টিং করবেন, অ্যাড রান করবেন, ওইগুলো আমরা সামনে আস্তে আস্তে গিয়ে আরো দেখবেন ইনশাল্লাহ। ওকে, এরপরে এফবিএম। এফবিএম টা হচ্ছে ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট। তো এখানে মার্চেন্ট বলতে বোঝানো হয়েছে একটা 3PL সার্ভিস অথবা একটা মার্চেন্ট, যেখান থেকে এই জিনিস, যেখান থেকে যখন অ্যামাজনে অর্ডার আসে ওই অর্ডারটা ফুলফিলমেন্ট হবে। তো ধরেন হচ্ছে আপনি আহ, আপনি সেলার এবং আমি রেফাই যার কাছে প্রোডাক্ট আছে। তো জিনিসটা এরকম হবে যে আমি আপনার ফুলফিলমেন্ট পার্টনার, মানে আমি আপনার মার্চেন্ট, রেফাই হচ্ছে আপনার মার্চেন্ট। তো এই আপনি মার্চেন্টের স্টকের উপরে বেস করে আপনার স্টোরের মধ্যে প্রোডাক্ট লিস্টিং করবেন এবং আপনার কতগুলো প্রোডাক্ট আপনার স্টকে আছে সেইটা আপনি দিবেন। তো যখন আহ, কোনো কাস্টমার অ্যামাজনে অর্ডার করবে ওই অর্ডারটা আপনাকে আমাদেরকে এই যে আপনার যে মার্চেন্ট সেই মার্চেন্টকে আপনি জানাবেন, মার্চেন্ট সেটাকে প্যাক করবে এবং আপনার কাস্টমারের ঠিকানায় শিপ করবে। এবং পরবর্তীতে যে রিটার্ন এবং কাস্টমার সার্ভিস রিলেটেড জিনিসগুলো আছে এইগুলো ওই মার্চেন্টই হ্যান্ডেল করবে। তবে এটা আরো একবার বলি যে ধরেন অ্যাজ আ সেলার আপনি আপনার মার্চেন্ট আগে ঠিক করবেন যে আপনি কোন মার্চেন্টের সাথে এটা করবেন। এরপরে আপনার প্রোডাক্ট গুলা মার্চেন্টের কাছে কোনটা কতটা স্টকে আছে সেটা আপনি কনফার্ম করবেন, আপনার লিস্টিং অ্যামাজনে করবেন এবং প্রোডাক্ট কোনটা কত পিস আছে এটা ওইভাবে করে সাজাবেন। যখন অ্যামাজনে অর্ডার আসবে আপনি সেই অর্ডারের ইনফরমেশন গুলো আপনার মার্চেন্টকে জানাবেন, মার্চেন্ট আপনার অর্ডারটাকে ফুলফিল করবে এবং পরবর্তী রিটার্ন এবং কাস্টমার সার্ভিস রিলেটেড জিনিসগুলা তে আপনাকে সাহায্য করবে। তো দুই মডেলে যখন আমরা ডিসকাশন করলাম এফবিএ এবং এফবিএম, তো দুইটাতে কিছু জিনিস বলি। যেমন এফবিএ তে আপনি অ্যাজ আ সেলার আপনার ভেন্ডরের কাছ থেকে অথবা আপনার সাপ্লায়ারের কাছ থেকে 10টা জুয়েলারি নিবেন। তো আপনাকে যেটা করতে হচ্ছে এটা যখন আপনি ওই আপনার সাপ্লায়ারের কাছ থেকে নিয়ে অ্যামাজনের ওয়্যার হাউসে পাঠাচ্ছেন ঠিক সেই মুহূর্তেই কিন্তু আপনাকে অর্ডার করে দিতে হচ্ছে। মানে অর্ডার করে দিতে হচ্ছে বলতে আপনার সাপ্লায়ারকে পে করে দিতে হচ্ছে ওই 10টা প্রোডাক্টের জন্য। আপনি পে করে এই 10টা প্রোডাক্ট অ্যামাজনের ওয়্যার হাউসে পাঠাচ্ছেন, যেটা আপনার সেলস এর জন্য এলিজিবল হচ্ছে। আর এফবিএম এর মধ্যে হচ্ছে কি যে আপনাকে আপফ্রন্ট কোনো ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না, আপফ্রন্ট কোনো টাকা দিয়ে কিছু পারচেস করতে হচ্ছে না, আপনাকে জাস্ট আপনার ভেন্ডরের কাছে অথবা সাপ্লায়ারের কাছে শুনে নিতে হচ্ছে যে তার কাছে কতগুলো কোন প্রোডাক্টের স্টক আছে। আপনি আপনার লিস্টিং করলেন, যেই মুহূর্তে আপনার অ্যামাজনে অর্ডার আসলো তখন আপনি যখন আপনার ভেন্ডরকে অথবা সাপ্লায়ারকে অর্ডারটা প্লেস করবেন তখন আপনাকে পে করে ওই অর্ডারটা প্লেস করতে হবে, যেটাও সিঙ্গেল ইউনিট। ধরেন একটা কাস্টমার একটা প্রোডাক্ট অর্ডার করছে, সেই একটা প্রোডাক্ট আপনি আপনার মার্চেন্টকে জানাইলেন এবং মার্চেন্ট সেটা পাঠাইলো এবং আপনি একটা প্রোডাক্টের কস্ট মার্চেন্টকে পে করলেন। তো দেখা যায় যে যারা শুরু করে তো দুই ভাবেই করে, এফবিএ তেও করে, এফবিএম এও করে। এফবিএ তে কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস আছে যেটা সামনে আমরা জানবো, এফবিএম এ কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস আছে যেটাও আমরা সামনে জানবো।
কস্টের দিক থেকেও আমি বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করলাম যে এফবিএ তে কিভাবে আপনার কস্টটা হবে এবং এফবিএ তে কিভাবে কস্টটা হবে। তো এই পর্যন্ত কথা বলার মাঝখানে আমি একটা জিনিস বলি যে আম, আমরা যখন সেশন গুলা নিচ্ছি আমরা ওই ইনফরমেশন গুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করতেছি যেগুলো আমাদের মাথায় আছে। বিশেষ করে আমার মাথায় অ্যামাজন নিয়ে যে ইনফরমেশন গুলো আছে আমি ওই জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করতেছি। এর বাইরেও আরো অনেক ইনফরমেশন থাকতে পারে, তো যেটা হয়তো আমার মাথায় নাই, অথবা থাকলেও এই মুহূর্তে নাই। ওই জিনিসগুলো আপনাদেরকে নিজেদেরকে খুঁজে বের করতে হবে যখন আপনি বিজনেস করার ডিসিশন নেবেন। তো আমার মাথায় যে ইনফরমেশন গুলো থাকবে আমি পিওরলি ওই ইনফরমেশন গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো যেন আপনার আম, এই পর্যন্ত ইনফরমেশন গুলো নিয়ে আপনি সামনে বিজনেসে কাজে লাগাইতে পারেন। আমি এখানে একটু হালকা পজ দিব, যদি এর মাঝখানে, যেহেতু আজকে প্রথম সেশন, আমার কথাগুলা বুঝতে অসুবিধা হইতে পারে, অথবা আমার আজকে ঠান্ডা লাগছে কোনো কথা নাও বুঝতে পারেন। তো সুবিধা অসুবিধা গুলা জানাইতে পারেন, এবং এই পর্যন্ত এতটুকুর মাঝখানে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও একটু বলতে পারেন ইনশাল্লাহ। হ্যাঁ ভাইয়া বলুন। আমি জাস্ট একটা জিনিস অ্যাড করি। প্রাইম যে জিনিসটা আপনি বলছিলেন, অ্যামাজন প্রাইম, সো এটা কাইন্ড অফ লাইক অ্যামাজন সাবস্ক্রিপশন। এটা হচ্ছে অ্যামাজনের কাস্টমারদের জন্য। লাইক আমিও একটা অ্যামাজনের কাস্টমার, তো আমি প্রাইম আমারও আছে। এটার জন্য মাসে অত মান্থলি আর ইয়ারলি একটা সাবস্ক্রিপশন ফি দিতে হয়। আমি এক্স্যাক্টলি মনে নেই কত, 130 or $140 ইয়ারলি দিতে হয় আর কি। তো যে বেনিফিটটা অ্যামাজন দেয়, যে আমি প্রাইম ভিডিও অ্যামাজনের, সেটা প্লাস হচ্ছে কোনো শিপিং প্রোডাক্ট আমার ফ্রি শিপিং করে আমাকে অ্যামাজনে যদি আমি অর্ডার করি। এটা কোনো রেস্ট্রিকশন নাই অ্যামাউন্ট, আর হলো হচ্ছে আপনার এনি অ্যামাউন্ট, আর এনি এনি কোয়ান্টিটি আর কি। তার যেটা হয় 2 ডেজ এর মধ্যে অ্যামাজন ডেলিভারি করে, কিছু হয় 3 to 4 ডেজ। সো এই যে 2 ডেজ, আর কিছু হয় ওভারনাইট, যে আমি যদি এখন অর্ডার করি আমি কালকে সকালেই পেয়ে যাবো। তো এরকমও কিছু ডেলিভারি আছে। তো দেখা যাচ্ছে সবই হলো ফ্রি, কোনো ডেলিভারি কস্ট নাই, বিকজ আমি প্রাইম ইউজার। তো এইটার কারণে অ্যামাজনের যে কাস্টমার, এরা অ্যামাজনে একবার যখন এইটা পাওয়া যায়, মানুষ যখন হ্যাবিচুয়েটেড হয়ে যায়, তখন আর বাইরে হতে পারে না। আর অ্যামাজন এফবিএ তে, যেটা আপনারা এখন আগে থেকেও জানেন, এখনো কিছু আইডিয়া হলো যে অ্যামাজন এফবিএ তে যদি প্রোডাক্ট পাঠানো হয় সেটাই অনলি প্রাইম এলিজিবল হয় প্রোডাক্ট সেল করার জন্য। এফবিএম ক্যাটাগরিতে কখনোই আপনার প্রাইম এলিজিবল হয় না আর কি প্রোডাক্ট। তো অ্যামাজন তাদের ওয়্যার হাউসে যেটা থাকে, তো অ্যামাজনে যখন প্রোডাক্ট পাঠানো হয়, ওরা প্রোডাক্ট রিসিভ করে ওদের হোল ইউএসএ তে ওরা রিডিস্ট্রিবিউট করে ওদের মধ্যে। তখন ওরা বিভিন্ন এরিয়াতে এরিয়াতে প্রোডাক্টটা পাঠায় দেয়। এই কারণে ওরা এই 2 দিনের মধ্যে কভার করতে পারে। তো এটাই হলো প্রাইমের একটা বেনিফিট, যে যারা প্রাইম ইউজার তারা হচ্ছে ফ্রি ডেলিভারি পাচ্ছে, 2 দিনের মধ্যেই পাচ্ছে। এই কারণে দেখা যাচ্ছে তারা আবার ফ্রি রিটার্নও করতে পারে। তো দেখা যাচ্ছে যে তাদের ওই ওই যে একটা অভ্যাস হয়ে যায়, ওটা থেকে তারা সরে আসতে পারে না। আর এটা কেন কাস্টমার ক্ষেত্রে প্রফিটেবল, আমি $140 দিচ্ছি, হোল ইয়ারে আমার ফ্রি ডেলিভারি আসতেছে। তো দেখা যায় তারা একটা দুটো তিনটা চারটা তাদের লাইফে যা যা দরকার সবই অ্যামাজন থেকে কিনতেছে। তো এই কারণেই অ্যামাজনের কাস্টমার বেস বাড়তেছে। এটা প্রাইম মানে লাস্ট কাপল অফ ইয়ার্স অলওয়েজ বাড়তেছে প্রাইমারি ইউজাররা আর কি। তো আমি সেটা ছোট্ট একটা অ্যাড করলাম। থ্যাংক ইউ। হ্যাঁ ভাইয়া, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস অ্যাড করছেন যেটা মিসিং করে গেছিলাম। ওকে, তো আর কারো কোনো কোয়েশ্চেন আছে বা কিছু জানার আছে? না হলে আমরা বাকিটুকু শুরু করব। ওকে, ঠিক আছে, আমি তাহলে আবার স্ক্রিনটা শেয়ার করে কন্টিনিউ করি। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা গেলে জানাবেন ইনশাল্লাহ। দেখা দিতেছে। ওকে, তো এখানে আমি সাইড বাই সাইড এফবিএ এবং এফবিএম এর কম্পারিজন গুলো রাখার চেষ্টা করছি, যেমন কে আসলে স্টক করবে। এফবিএ তে অ্যামাজনে স্টক করবে আর এফবিএম এ
আপনি অথবা আপনার যে ফুলফিলমেন্ট পার্টনার আছে সে হচ্ছে প্রোডাক্ট স্টক করবে। এরপরে কে শিপ করবে? এফবিএ তে অ্যামাজন শিপ করবে, আর এফবিএম এ আপনি অথবা আপনার ফুলফিলমেন্ট পার্টনার শিপ করবে। আর প্রাইম ব্যাচ থাকবে কি থাকবে না? এফবিএ তে থাকবে, যেটা ভাইয়া এখনই বললো, এবং এটা অটোমেটিকলি থাকবে। আর হচ্ছে এফবিএম এ যারা হচ্ছে, যেই সেলাররা ফুলফিল বাই হচ্ছে প্রাইম, এই জিনিসটাতে ভাইয়া যদি থাকেন একটু বলতে পারেন এটা কিভাবে কাজ করে। কোনটা বললেন? ফুলফিলমেন্ট বাই প্রাইম। আচ্ছা। হ্যাঁ। আহ অ্যামাজনে যখন প্রোডাক্টটা পাঠানো হয়, তো অ্যামাজন তো প্রোডাক্টটা রিসিভ করে তার ওন ডিস্ট্রিবিউশন চ্যানেলের থ্রুতে ইন্টারনালি বিভিন্ন ওয়্যারহাউসে পাঠায় দেয়। আম, তো তখন যেটা হয়, তারা স্যার যদি এক্সাম্পল বলি যে ইউএস এর যদি এটা তো অনেক হিউজ, মানে যদি জিওগ্রাফিক্যালি বলি অনেক হিউজ এরিয়া আর কি। এক জায়গা থেকে যেমন আম, আরেক জায়গা থেকে অনেক সময় যাইতে আপনার 6 ঘন্টা প্লেনের ডিস্টেন্সই লাগে, ডাইরেক্ট ফ্লাইট, মানে এক মাথা থেকে আরেক মাথায় যদি বলি আর কি। তো তো দেখা যাচ্ছে যে ওরা হয়তো রিসিভ করলো, ওরা ফ্লোরিডাতে কিছু প্রোডাক্ট পাঠাইলো, নিউ ইয়র্কে কিছু প্রোডাক্ট পাঠাইলো, তারপরে আপনার সিয়াটল বা ওয়াশিংটন ওদিকে পাঠাইলো, ক্যালিফোর্নিয়াতে পাঠাইলো, মাঝখানে ডালাসে পাঠাইলো। তো বিভিন্ন জায়গায় ছড়াই ছিটায় দেয় যাতে ওরা ফাস্ট ডেলিভারি করতে পারে। আর এই কারণেই তখন প্রোডাক্টটা আপনারা দেখবেন যে প্রাইম ব্যাচ দিয়ে দেয় যে হ্যাঁ এই প্রোডাক্টটা তাদের নিয়ারেস্ট কাস্টমারের কাছে পৌঁছাতে 2 দিনের মধ্যে পৌঁছাতে পারবে। ইন্টারনাল অ্যালগোরিদম এটাকে ডিফাইন করে দেয়, তখন প্রাইম এলিজিবল ব্যাচ দিয়ে দেয় যে হ্যাঁ ঠিক আছে, তোমার প্রোডাক্টটা প্রাইম কাস্টমারের জন্য সবার জন্য অ্যালাউ হয়ে যাচ্ছে, এবং প্রাইম কাস্টমার যারা আছে তারা যখন অর্ডার করবে এটা 2 দিনের মধ্যে পুরো পৌঁছায় যাবে। তো এটা একটা গোল থাকা উচিত অবশ্যই, কারণ প্রাইম কাস্টমার ওই যে যারা বললাম যে যারা কাইন্ড অফ লাইক হ্যাবিচুয়েটেড হয়ে যায় যে আমি অর্ডার করলে 2 দিনের মধ্যে প্রোডাক্টটা পাচ্ছি। তো একটা হিউজ নাম্বার অফ কাস্টমার এখানে আপনি একটা ওপেন করে ফেলেন, একটা ডোর ওপেন হয়ে গেল যে তাদের জন্য অ্যাক্সেসিবল আমাদের প্রোডাক্টটাকে অ্যাভেলেবল করা হয়ে গেল আর কি। মানে আমি মোর ইজিলি আরো কাস্টমারকে রিচ করতে পারতেছি। তো এর মানেটা হলো এইটা যে অ্যামাজনে অ্যাকাউন্ট করে যদি আমি লিস্ট করি, ডাজন্ট মিন যে অ্যামাজনে সবার জন্য আমি এলিজিবল হচ্ছে, তা কিন্তু না। কিছু কিছু ক্যাটাগরি, যে প্রাইম যারা ইউজার আছে তাদের জন্য এলিজিবল হতে গেলে এই এফবিতেই প্রোডাক্টটা পাঠাইতে হয়, এবং প্রোডাক্টটা একটা মানে সাস্টেনেবল কোয়ান্টিটিতে পাঠাইলে তখন আস্তে আস্তে জিনিসটা এলিজিবল হয়ে যায়। আম, তো এটাই হচ্ছে প্রাইমের ওই যে মিলিয়নস অফ কাস্টমার আছে প্রাইম ইউজার আর কি, তারা তাদের জন্য অ্যাভেলেবল হওয়ার জন্য এটা আসলে জরুরি যে এফবিআই তে পাঠানো। ভাইয়া আরেকটা যেটা জিনিস বলতেছিলাম যে এফবিএম এও মনে হয় একটা অপশন আছে যে যারা ওই প্রাইম হওয়ার মানে ওই যে হচ্ছে এমন সেলার যারা প্রাইম হওয়ার জন্য এলিজিবল হয় তাদেরও মনে হয় প্রাইমে রাখে, এরকম কিছু একটা। এখানে মিস্টেক এটা হইতে পারে হয়তো। অ্যামাজন একটা জিনিস ট্রাই করতেছিল, আমি জানি না এটা কতটুকু ওরা আসলে করতে পারছে এখন পর্যন্ত, যেটা হলো যে আমি যদি কাস্টমার অ্যামাজনকে কনসিস্টেন্সি ডেলিভারি করি অন টাইম, যে আমাকে অর্ডার দিলো, আমি আজকে শিপ করলাম, কাস্টমার 2 দিনের মধ্যে পেয়ে গেল, তাহলে আমাকে একটা সার্টেন ডেটা ওরা দেখবে যে আমি আসলে ওরা যেভাবে চাচ্ছে সেভাবে আমি কাস্টমারকে দিতে পারতেছি কিনা, 2 দিনের মধ্যে দিতে পারতেছি কিনা। যদি আমি পারি তাহলে আমাকে, আমি যদি এফবিএম ক্যাটাগরিতে প্রোডাক্ট পাঠাই তাহলে আমাকে আস্তে আস্তে ওই অ্যাক্সেসটা দিবে যে তাহলে ওদের প্রাইম কাস্টমারের কাছে আমি প্রোডাক্টটা পাঠাইতে পারবো। এটা একটা ট্রায়াল ওদের চলতেছিল, বাট এটা আসলে খুবই টাফ। 2 দিনের মধ্যে শিপিং করতে গেলে দেখা যায় যে অনেক হাই কস্ট হয়ে যায়, এটা হাই এন্ড প্রোডাক্টের জন্য ফিজিবল হয়, নট অল দ্য প্রোডাক্ট আর কি। আর হুম বাট এটা এটা কতটুকু এটা এফবিএম এ আসলে এটা ইট ইট সাউন্ডস, ইট লুকস ফ্যান্সি, বাট এটা আসলে ফিজিক্যালি মানে ভেরি হার্ড টু মেনটেন। কিছু আসে যেগুলো হাই এন্ড জুয়েলারি, ধরেন $500 $1,000 জুয়েলারি আইটেম বা এনি আইটেম, সেটা ইউ ক্যান ডু লাইক $50 আপনি স্পেন্ড করে ওভারনাইট পাঠিয়ে দিলেন তাহলে ঠিক আছে। বাট লেস দেন প্রোডাক্ট যেটা $50 রেঞ্জে বা সেগুলো তো শিপিং কস্ট এভাবে ম্যানেজেবল হয় না আর কি। হুম হুম হুম। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি কন্টিনিউ করি। আচ্ছা, এরপরে ওকে। কাস্টমার সার্ভিস এবং রিটার্ন এফবি এর ক্ষেত্রে অ্যামাজন করবে, এফবিএম এর ক্ষেত্রে আপনি করবেন অথবা আপনার ফুলফিলমেন্ট পার্টনার করবে। এরপরে ফুলফিলমেন্ট এফবিএ তে অ্যামাজন করবে, আর এফবিএম এ হচ্ছে আপনার ফুলফিলমেন্ট পার্টনার করবে, এবং কস্টিং যেটা থাকবে ফুলফিলমেন্টের এইটা এফবিএ তে থাকা অবস্থায় অ্যামাজন পে করবে, মানে অ্যামাজনের থেকে যাবে, পরে আপনার কাছ থেকে কাটিয়ে নিবে। এবং এফবিএম এ থাকলে আপনি জাস্ট হচ্ছে রিয়েল শিপিং কস্টটা হচ্ছে পে করবেন।
আর এই যে এফবি এর জিনিসটা, এটা কি আপনি ঢাকা থেকে বসে করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই করতে পারবেন, কারণ আপনি প্রোডাক্ট অ্যামাজনের এফবিএ তে পাঠাই দিয়ে আপনি আপনার মতন হচ্ছে অ্যামাজনে করবেন। আর এফবিএম এর ক্ষেত্রে যদি আপনি ইউএসএ তে থাকেন তাহলে আপনি নিজে থেকে এফবিএম করতে পারবেন। যদি আপনি ইউএসএ তে না থাকেন তাহলে মাস্ট বি আপনার একটা ইউএস পার্টনার লাগবে, অ্যাজ লাইক হচ্ছে রেফাই অথবা অন্য কোনো কিছু। আপনার একটা পার্টনার লাগবে, যে পার্টনারের থ্রুতে আপনি প্রোডাক্ট এফবিএম এ পাঠাবেন। এরপরে হচ্ছে বেস্ট এফডিএম এ আপনি হচ্ছে অল্প এবং হচ্ছে ফাস্ট মুভিং যে প্রোডাক্ট গুলো আছে এগুলা দিতে পারেন। বাট এফবিএ তে কিন্তু আপনি যখন ধরেন আজকে, কথার কথা 10 তারিখ, আজকে যদি 10 তারিখে আপনি অ্যামাজনের এফবিএ এর উদ্দেশ্যে প্রোডাক্ট পাঠান, এটা অ্যামাজনে গিয়ে লাইভ হইতে হইতে একটা সময় নেয়, 45 দিন, 30 দিন, কোনো কোনো সময় আরো কম বেশি হইতে পারে। বাট একটা ভালো টাইম ফ্রেমের পরে এটা অ্যামাজনে গিয়ে অ্যাভেলেবল হয় সেল করার জন্য। তো এটা শুরুতে শুনতে বেশি কষ্টের মনে হয় না, বাট তখন বেশি কষ্টের হয় যখন একটা প্রোডাক্ট আপনার ধরেন 10 পিস পাঠাইছেন, এটা সেল হচ্ছে, 10 পিস সেল হইলো, স্টক আউট হয়ে গেল, অথবা আপনি বুঝতেছেন সামনে স্টক আউট হয়ে যাবে, কিন্তু আপনি এখনো যদি আজকের দিনেও যদি ডিসিশন নেন যে আমি আবার রিস্টক করব, নতুন হচ্ছে পাঠাবো, এটা কিন্তু পৌঁছতে পৌঁছতে একটা সময় লাগে। আর অ্যামাজনে একবার স্টক আউট হইলে দেখা যায় যে আপনার র্যাঙ্কটা পড়ে যায়। তো এটা মেনটেন করাটা খুবই হচ্ছে টাফ এবং খুবই ইম্পর্টেন্ট একটা টাস্ক। তো দেখা যায় যে আহ কিভাবে এটা মেনটেন করা হয় এটা আমরা সামনে শিখবো ইনশাল্লাহ। আর এফবিএম এ থাকলে এটা একটা প্যারা কম থাকে, দেখা যায় যে আপনার প্রোডাক্ট যখনই অর্ডার আসতেছে তখনই আপনার পার্টনার সেটা পাঠাই দিচ্ছে। বাট দুইটারই কিছু ভালো খারাপ সুবিধা অসুবিধা আছে। বাট হ্যাঁ, মজার বিষয় হচ্ছে আপনি একটা প্রোডাক্ট এমন না যে হচ্ছে এফবি এর জন্য একটা আলাদা অ্যাকাউন্ট এবং এফবিএম এর জন্য একটা আলাদা অ্যাকাউন্ট, এরকম না। আপনি একটা অ্যাকাউন্টের আন্ডারে এফবিএ এফবিএম দুইটাই রান করতে পারবেন, এবং একটা প্রোডাক্টও আপনি এফবিএ এফবিএম দুইটার আন্ডারেই করতে পারবেন। কিন্তু ধরেন একজনের এফবিএম পার্টনার নাই ইউএসএ তে, অথবা সে এমন একটা প্রোডাক্ট বিক্রি করে যেটা তার এফবিএম এ কোনো পার্টনার নাই, তখন তার জন্য হচ্ছে কষ্ট হয়ে যায়, যে তখন তাকে ডিরেক্ট এফবিএ তে পাঠায়াই করতে হয়। আচ্ছা, এরপরে এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, যে আসলে এফবিএ তে অথবা এফবিএম এ আমরা যখন অ্যামাজনে কাজ করব তখন ফিস, মার্জিন এবং রিয়াল বাজেট কিরকম থাকে আসলে। তো আমি এখানে ফিসের একটা ব্রেকডাউন করার চেষ্টা করছি, এইটা আসলে মাথায় ঢোকানোটা খুবই জরুরি। তো যেমন ধরেন সেলস প্রাইস হচ্ছে অ্যামাজনে যেই দামে আপনি বিক্রি করবেন একটা প্রোডাক্ট, ধরেন একটা জুয়েলারি, এই জুয়েলারিটা আপনি অ্যামাজনে যেই দামে বিক্রি করবেন সেটা হচ্ছে সেলস প্রাইস। তো কথার কথা আপনি একটা প্রোডাক্ট অ্যামাজনে বিক্রি করতেছেন 25 টাকায়, মানে $25 আর কি। এখন এই $25 সাথে অন্য কোন কোন ফিস গুলা থাকবে এবং আলটিমেটলি আপনার হাতে কয় টাকা রিটার্ন আসবে লাভ। আমরা শুধু যেই হিসাবটা করি ইন জেনারেল, যে আমি অ্যামাজনে বিক্রি করতেছি 30 টাকায়, আর আমি তো আমার ভেন্ডরের কাছ থেকে নিচ্ছি 5 টাকায়, তাহলে তো আমার 25 টাকা লাভ। এইভাবে আমরা ইন জেনারেল হিসাব করি, এবং এইভাবে আমাদেরকে হিসাবগুলা বোঝানো হয় অনেক সময়। বাট এটাকে ব্রেক ডাউন করে হিসাবটা বোঝাটা অনেক জরুরি, কারণ দিন শেষে দেখা যায় যে আপনি আপনার ভেন্ডরের কাছে 5 টাকায় প্রোডাক্ট কিনছেন এবং অ্যামাজনে 30 টাকায় বিক্রি করেও আপনার হাতে অনেক সময় লাভ নাই। তো এটা কি, কেন, কিভাবে, এটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। যেমন একটা প্রোডাক্ট যদি আমি, আমার সেলস প্রাইস থাকে $25, তো এর মধ্যে থেকে অ্যামাজনের রেফারেল ফি বাবদ একটা কস্টিং আছে যেটা কাটা যাবে $3.75। এখানে এই কস্টিং গুলা অনেক সময় ভ্যারিয়েবল আর কি। আচ্ছা, এরপরে এফবি এর ফুলফিলমেন্টের ফিস একটা কাটা যাবে। এরপরে প্রোডাক্টের কস্ট ফ্রম সাপ্লায়ার, যেটা ওই যে বললাম যে $25 মধ্যে $5 হচ্ছে আপনার সাপ্লায়ারের মেইন প্রোডাক্টের অ্যাকচুয়াল কস্ট। এরপরে হচ্ছে এফবি এর ওয়্যার হাউস বাবদ একটা হচ্ছে কস্টিং কাটা যাবে। অ্যামাজনের পিপিসি অ্যাডভার্টাইজমেন্ট বাবদ আপনার একটা কস্টিং কাটা যাবে, হুইচ ইজ ভেরিয়েবল। এটা টাইম টু টাইম ভ্যারি করে, আবার পার প্রোডাক্টে এটা ভ্যারি করবে। এরপরে রিটার্ন, স্টোরেজ এবং অন্যান্য জিনিস বাবদ আপনার একটা অ্যামাউন্ট কাটা যাবে। তো দেখা যাবে যে এই $25 একটা প্রোডাক্ট বিক্রি করে আপনার হাতে আলটিমেটলি একটা অ্যামাউন্ট টিকবে, যেটা কিন্তু আপনার এই হিসাবগুলো না করলে আপনি বের করতে পারবেন না। এবং শুধুমাত্র এই হিসাবটা অনেক মজার মনে হয় যে আহ, আমি তো কিনছি 5 টাকায়, বিক্রি করছি 25 টাকায়, এই হিসাবটা আমরা করব না ইনশাল্লাহ। আমরা বুঝে হিসাব করব। এই যে এখানে ম্যাট্রিক্স গুলো আমি দেওয়ার চেষ্টা করছি, যে কোন কোন ম্যাট্রিক্স এর আন্ডারে আমাদের
কস্টিং গুলা বার্ন হয়, ওই জিনিসগুলো আমরা মাথায় রেখে হিসাব করবো যে আমি যদি একটা প্রোডাক্ট 5 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করি তাহলে আমার আলটিমেট লাভ কত থাকতে পারে আনুমানিক। আচ্ছা, দ্য ফিস ইউ উইল অ্যাকচুয়ালি পে, মানে আপনি সত্যিকারের যেই হচ্ছে ফিস গুলা পে করবেন। যেমন আপনার সেলিং প্ল্যান যদি থাকে হচ্ছে $39 করে পার মান্থ। কেউ কিছু বলতে চাচ্ছেন? তুলছেন? এখন শোনা যাচ্ছে? আচ্ছা, যেমন রেফারেল ফিস আছে, রেফারেল ফিস এর মধ্যে আপনার একটা অ্যামাউন্ট কাটা যাবে। এরপরে এফবি এর ফুলফিলমেন্ট ফিস আছে, এটার আন্ডারে আপনার একটা কাটা যাবে। স্টোরেজ বাবদ একটা ফিস আছে, সেটার আন্ডারে আপনার একটা টাকা কাটা যাবে। আচ্ছা, এরপরে আসছি যে হচ্ছে স্টার্টিং ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ থেকে যদি আমরা স্টার্ট করতে চাই তাহলে আমাদের কোন কোন জিনিসগুলো দরকার হচ্ছে? প্রথমত আপনার দেখা যাবে যে কিছু ডকুমেন্ট দরকার হবে, যে ডকুমেন্ট গুলোর আন্ডারে আপনি আপনার হচ্ছে অ্যামাজনে অ্যাকাউন্টটা খুলবেন। এবং ওইখানে যখন আপনি আপনার বিজনেস, মানে ওখানে দেখা যায় যে হচ্ছে ব্র্যান্ড রেজিস্ট্রি করে অনেকে বিজনেস করে, আবার অনেকে ব্র্যান্ড রেজিস্ট্রি না করে হচ্ছে বিজনেস করে। তো আপনি ব্র্যান্ড রেজিস্ট্রি করে যদি বিজনেস করতে যান সেই ক্ষেত্রে এক এক ধরনের ডকুমেন্ট লাগবে। আবার ব্র্যান্ড রেজিস্ট্রি না করে যদি বিজনেস করতে যান সেই ক্ষেত্রেও কিছু ডকুমেন্ট লাগবে। আচ্ছা, এরপরে আপনি কিভাবে টাকাটা নিবেন, কোন সিস্টেমের থ্রুতে, কোন ব্যাংকের থ্রুতে, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। আবার আপনি রেজিস্ট্রেশন করার পূর্বে আপনার এই জিনিসগুলাও মাথায় আনতে হবে যে আমি কোন মার্কেটে শুরু করব। এখানে আবার মার্কেটেরও একটা ইয়ে আছে, যেমন ধরেন আমি কি ইউএস মার্কেটে শুরু করব, নাকি কানাডার মার্কেটে শুরু করব, নাকি ইউকের মার্কেটে শুধু আমি যাব, নাকি অস্ট্রেলিয়ার মার্কেটে যাব। যেহেতু অ্যামাজন থেকে সবগুলা জায়গাতেই ফুলফিল হয়, তো কোন মার্কেটটা নিয়ে আমার জন্য কাজ করা ভালো হবে। আবার কোন প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটা ইউএস এর চাইতে কানাডায় ভালো সেল হয়, তাহলে আমার কোন মার্কেটে যাওয়া উচিত। তো মার্কেটটাও আপনাকে হচ্ছে প্ল্যান করতে হবে যে আপনি আসলে কোন মার্কেটে কাজ করবেন, ওইটার আন্ডারে আপনার কিছু ডিসিশনের তারতম্য ঘটবে। তো মার্কেটটা প্ল্যান করে ফেলতে পারলে দেখা যায় যে ভালো হয়। বাট দেখা যায় অনেক সময় মোস্ট অফ দা সেলার ইউএস দিয়েই শুরু করে, এরপরে আস্তে আস্তে মার্কেট হচ্ছে এক্সপ্যান্ড করে, মার্কেট বুঝে বুঝে এক্সপ্যান্ড করে। আচ্ছা, আম, আর একটা জিনিস আছে যেটা বাংলাদেশ থেকে মোস্ট অফ দা সময় আমরা ভুল করে থাকি। অনেক সময় দেখা যায় যে একটা পার্সন অনেকগুলো অ্যাকাউন্ট খুলে বসে থাকে, বাট এই ক্ষেত্রে দেখা যায় যে আমাজন থেকে কিছু সুবিধা অসুবিধা থাকে, রেস্ট্রিকশন থাকে, বাস খায় অনেকে। তো এরকম এই জিনিসগুলো আমরা এড়ায় চলার জন্য অ্যামাজনের যে গাইডলাইন্স গুলো আছে, যে রুলস গুলো আছে, ওইগুলো সবসময় ফলো করব। অ্যামাজনের আপডেটস গুলো থাকে সেগুলো ফলো করব। বিশেষ করে একটা জিনিস সবসময় মাথায় রাখবো যে কোনো মার্কেটে চায় না তার সেলারকে রিমুভ করতে। তো সেলার যদি ওই মার্কেটের যে নিয়ম কানুন গুলো আছে এই নিয়ম কানুন গুলা মেনটেন করে কাজ করতে পারে তাহলে অবশ্যই মার্কেটও তাকে হচ্ছে সুবিধা দেয়। মোস্ট অফ দ্য সময় যেটা ঘটে যে সেলারের পয়েন্ট অফ ভিউ থেকে সে কোনো একটা মিস্টেক করে যেটা সে হয়তো বুঝতে পারতেছে না, তার আন্ডারস্ট্যান্ডিং এ জিনিসটা ঠিক। তো সেটা করে ফেলছে এবং দেখা যাচ্ছে যে অ্যামাজনের নিয়ম অনুযায়ী ওটা ভুল। তো অ্যামাজন তাকে হচ্ছে তার অ্যাকাউন্ট ব্যান করে দিছে, অথবা তাকে হচ্ছে তার টাকা পয়সা আটকায় দিছে। এরকম বহুত ধরনের সুবিধা অসুবিধা হয়। বাট আপনি যদি অ্যামাজনের রুলস রেগুলেশন এই জিনিসগুলোর সাথে অ্যালাইন থাকেন তাহলে এই জিনিসগুলো আর হয় না। আচ্ছা, আর রিয়েলিস্টিক বাজেট বলবো এবং একটা হচ্ছে টাইম লাইন বলবো, যে আপনার ফার্স্ট প্রোডাক্ট সেল হওয়ার অথবা আপনার সেল হওয়া রিলেটেড একটা টাইম লাইন, আপনার প্রফিট আসা রিলেটেড একটা টাইম লাইন বলবো, এবং কিছু রিয়েলিস্টিক বাজেট। যেমন $1,000 নিচে আসলে হচ্ছে শুরু করাটা টাফ। কারণ একটা প্ল্যাটফর্মে আপনি যদি ব্র্যান্ড রেজিস্ট্রি করে করতে চান, এখানে আপনার $1,000 উপরে জাস্ট খরচই আছে বিভিন্ন জিনিসের। প্রাইভেট লেভেলে 2,000 থেকে $5,000 মোটামুটি একটা বাজেট, যেটা নিয়ে একটা বেসিক লেভেলে শুরু করা যাইতে পারে। কারণ এটার আন্ডারে আপনার ব্র্যান্ড রেজিস্ট্রি থাকে,
আপনার হচ্ছে প্রোডাক্টের ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি অমুক তমুক থাকে, এরপরে আপনার অ্যাড এর বাজেট থাকে, এরপরে আপনার প্রোডাক্ট স্টক করা থাকে। যারা এফবিএ প্ল্যান করে তাদের জন্য এফবিএ তে প্রোডাক্ট স্টক করার একটা প্ল্যান থাকে। আবার এফবিএমএ করলে সেই ক্ষেত্রেও কিছু টাকা পয়সা হাতে রাখতে হয়, কারণ অর্ডার আসার সাথে সাথে সেটা আপনার ভেন্ডরকে অর্ডার প্লেস করতে হবে। আর যারা একদম ফুল ফেজে লঞ্চ করতে চায় যে আমি এফবিএ বিএম দুইটাই করব, কিউ4 কে টার্গেট করে করব, তো ওরা দেখা যায় একটা মোটামুটি অ্যামাউন্ট নিয়ে হচ্ছে মাঠে নামে। কারণ যারা দেখা যায় কিউ4 নিয়ে প্ল্যান করে ওদের একটা বড় অ্যামাউন্ট চলে যায় অ্যাডভার্টাইজমেন্ট বাজেটে, এবং যারা এফবিএ নিয়ে কাজ করে তাদের দেখা যায় বড় একটা অ্যামাউন্ট চলে যায় এফবিএ তে। আর যারা ফুল ফেজে কাজ করে, তো আপনার এফবিএ তেও আপনার কস্টিং খরচ হবে, আপনার এফবিএম এ সরি এফবিএ তে খরচ হবে, আপনার অ্যাডভার্টাইজমেন্টে খরচ হবে। আবার দেখা যাবে আপনি লিস্টিং, এগুলা বাদেও এক্সট্রা আরো অনেকগুলা কস্টিং আছে, যেমন আপনার মেটাডাটা আপনি হয়তো রিসার্চ করে বানাই নিবেন, এরপরে আপনি প্রোডাক্টের লিস্টিং ইমেজ হয়তো ডিজাইনার দিয়ে বানাই নিবেন, A+ কন্টেন্ট ডিজাইনার দিয়ে বানাই নিবেন। তো এরকম প্রত্যেকটা ধাপে ধাপে আরো কিছু কস্টিং আছে, যেগুলো আমরা সামনে ইনশাল্লাহ আরো কথাবার্তা বলবো। আর আহ, যদি কেউ ফুল ফেজে শুরু করতে চায়, একদম ওই যে ব্র্যান্ড রেজিস্ট্রেশন থেকে শুরু করে সব করে, তো তখন দেখা যায় যে ব্র্যান্ড রেজিস্ট্রি করতে একটা টাইম লাগে, এবং ওইটা অ্যামাজনের কাছে অ্যাপ্রুভাল পাইতেও একটা টাইম লাগে। তো আমি ধরলাম যে ওইগুলা পাওয়ার পরে আমি রিসার্চ করে, মার্কেট ভ্যালিডেট করে, আমার সাপ্লাই টাপ্লাই ঠিক করে আমি যদি মাঠে নামি, তারপরেও আমার একটা প্রোডাক্ট অ্যামাজনে লিস্টিং করা পর্যন্ত যাইতে একটা বড় সময় চলে যায়। দেখা যায় যে অলমোস্ট 10-12 উইকের মতন চলে যায় জাস্ট আমার ফার্স্ট প্রোডাক্টটা লিস্টিং করে লঞ্চ করতে। তো এই জন্য আমি বলছিলাম যে অ্যামাজনে আজকে বিজনেসের নামে আমার নেক্সট মাসেই প্রফিট এক্সপেক্ট করাটা ঠিক হবে না, কারণ দেখা যাবে নেক্সট মাসে আমার ব্র্যান্ড রেজিস্ট্রি এখনো কমপ্লিট হয় নাই। তো ব্র্যান্ড রেজিস্ট্রি করে, সাপ্লাই ঠিক করে, সবকিছু আলটিমেটলি করে একটা প্রোডাক্ট লঞ্চ করা পর্যন্ত একটা লম্বা সময় চলে যায়। আহ, তো এই জন্য আপনাকে একটা বড় সময় নিয়ে প্ল্যান করতে হবে যে আমি আজকের দিনে শুরু করব, এখান থেকে আমি ব্র্যান্ড রেজিস্ট্রি করব, অমুক অমুক কাজ, এই এই কাজগুলা করব, তারপরে আমার প্রোডাক্টটা আসলে আলটিমেটলি গিয়ে লিস্টিং হবে। এবং একটা লিস্টিং এর মধ্যেও দেখা যায় যখন নতুন একটা সেলার লিস্টিং করে, তার লিস্টিং এর ক্ষেত্রে অনেকগুলা ইয়া থাকে, যে আপনি লিস্টিং করতেছেন, আপনি টাইটেল কিভাবে বানাবেন এটা সম্পর্কে আপনার নলেজ গ্যাদার করতে হবে, ডিসক্রিপশন কিভাবে বানাবেন, বুলেট পয়েন্ট গুলা কিভাবে বানাবেন, ভুল হচ্ছে না ঠিক হচ্ছে, লিস্টিং ইমেজ ইটসেলফ বানানোর একটা টাইম লাগে, A+ কন্টেন্টের একটা টাইম লাগে, ভিডিওর জন্য একটা টাইম লাগে। এগুলা সব করার পরে আপনার অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়, এই সব কিছু করে টরে আলটিমেটলি গিয়ে আপনার সেলস আসা শুরু করবে, এবং এটা একটা লম্বা সময় পরে গিয়ে। আর বিগিনাররা হচ্ছে ফেইল করে এখানে আসে, এটার অনেকগুলা কারণ আছে, তার মধ্যে আমি কিছু কারণ এখানে তুলে ধরার চেষ্টা করছি। এগুলা বাদেও আরো অনেক কারণ থাকতে পারে যেগুলা মাথায় আসছে বা আমরা দেখছি বিগত সময়, ওইগুলাকেই আমি নোট ডাউন করার চেষ্টা করছি। যেমন প্রোডাক্ট নিয়ে খুব ইমোশন থাকে আমাদের সেলারদের মধ্যে, যে অমুক ভাই এটাতে ভালো করতেছে, ওকে ফাইন, তাহলে আমিও এটা নিয়ে নামে পড়ি, আমিও তো ভালো করব। অথবা অমুক হচ্ছে কমিউনিটিতে একজন পার্সন অমুক একটা প্রোডাক্ট নিয়ে $1,000,000 বানায় ফেলছে, তাহলে আমিও ওই প্রোডাক্টটা নিয়ে কাজ শুরু করি। অথবা দেখা যায় যে অ্যামাজনে ঢুকছে, ঢুকে দেখছে যে একটা প্রোডাক্ট আহ মাসে এত হাজার পিস সেল হচ্ছে, তো সে ওই ইমোশনের বেস উপর বেস করে একটা প্রোডাক্ট সিলেক্ট করে ফেলছে। অথবা অ্যামাজনে ঢুকে দেখছে তার নিজেরই একটা প্রোডাক্ট ভালো লাগে, ওইটা নিয়ে সে হচ্ছে ওইটাই তার কাছে ফিক্স করে সে ওইটা নিয়ে কাজ শুরু করে দিছে, এটা একটা প্রবলেম হয়। এরপরে ক্যাশ ফ্লোটা আসলে ম্যানেজমেন্ট করাটা খুবই টাফ হয়। দেখা যায় যে এখন তো শুরুতে জিনিসগুলো শুনতে অনেক মজা লাগে, যে আমি এভাবে এভাবে এটা করব, আচ্ছা আমার তো 1,00,000 টাকা হইলে আমি এই জিনিসগুলো করে ফেলতে পারতেছি, তাহলে তো ফাইন আমি শুরু করি। বাট দেখা যায় যে ধরেন আপনি 100 পিস প্রোডাক্ট পাঠাইলেন, 100 পিস প্রোডাক্টেরই কিন্তু দাম অনেক। 100 পিস প্রোডাক্ট আপনি পাঠাইলেন, আপনার 5টা হচ্ছে ভেরিয়েন্ট, পার ভেরিয়েন্টে 20টা করে প্রোডাক্ট গেল, মানে আপনি অ্যামাজনে জাস্ট একটা লিস্টিং করলেন, একটা লিস্টিং এর আন্ডারে আপনি 100 পিস প্রোডাক্ট পাঠাইলেন। তার ওই একটা প্রোডাক্টের আবার 5টা ভেরিয়েন্ট, তো প্রতি ভেরিয়েন্টে আপনি 20 পিস করে প্রোডাক্ট পাঠাইলেও কিন্তু একটা প্রোডাক্টই আপনার 100 পিস প্রোডাক্ট লাগতেছে একটা প্রোডাক্টকে ফুললি ডিপ্লয় করার জন্য। তো 100 পিস প্রোডাক্টের কস্ট কিন্তু কম না। তো 100 পিস প্রোডাক্ট আপনি পাঠাই দিলেন। এখন এই 100 পিস প্রোডাক্টের থেকে একটা, সরি, এই 100 পিস প্রোডাক্টের থেকে একটা লিস্টিং এ আপনার
আহ 20 পিসের 18 পিস সেল হয়ে গেল, ইন দ্য মেন টাইম আবার আপনার কিন্তু হচ্ছে স্টক রিস্টক করতে হচ্ছে, কারণ আপনার ওইটা স্টক আউট হওয়ার দিকে। তো এরকম আবার ইন দ্য মেন টাইম আপনার অ্যাড রান করতে হচ্ছে, অ্যাড রানের একটা কস্টিং আছে। তো দেখা যায় একসাথে অনেকগুলা কস্টিং চলতে থাকে। এই কস্টিং গুলাকে ঠিকভাবে ম্যানেজ না করার কারণে দেখা যায় যে মানুষ একটা ওই নিজের ক্যাশ থেকে, নিজের ক্যাশের যে ফ্লোটা ছিল এটাকে ঠিকভাবে ধরে রাখতে পারে না। তো এটা বড় একটা প্রবলেমই হয় আসলে, দেখা যায় যে ইনভেন্টরিতে এবং অ্যাডসে গিয়ে। আচ্ছা, আর উম, আরেকটা কমন জিনিস ঘটে, এটা শুধুমাত্র এই যে আমি এখানে ইউটিউব লিখছি, শুধু ইউটিউব না, দেখা যায় যে এই যে আমার কাছে শুনো, অমুকের কাছে শুনো, তো যে শুনেই সে একটা প্রোডাক্ট লঞ্চ করে ফেলে, একটা হচ্ছে আম, একটা জিনিস নিয়ে কাজ করে ফেলে, অথবা ইউটিউবে একটা কোনো কিছু দেখলো ওইটা নিয়ে সে কাজ শুরু করে ফেলে, অথবা ইউটিউবে একটা কোনো কাজের প্রসেস দেখলো ওটা নিয়ে সে কাজ শুরু করে ফেলে। একটা হচ্ছে পারফেক্ট রিসার্চ করে বুঝে বুঝে প্রত্যেকটা স্টেপ আগানো এবং ছোট ছোট ধাপে আগানো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আর অ্যামাজনে কাজ করতে গেলে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে যে অ্যাকাউন্টের হেলথ। কারণ এইখানে আপনার অ্যাকাউন্টটা যদি টিকে না থাকে, আপনার স্টোরে যদি $1,000,000-ও সেল হয়, লাভ নাই। মানে ধরেন আজকের দিনে আপনার অ্যাকাউন্টের সেল $1,000,000, কিন্তু অ্যামাজনের কাছে এটা কোনো ম্যাটারই না যদি আপনি তার রুলস গুলো হচ্ছে ভায়োলেশন করেন, আপনার অ্যাকাউন্টের হেলথ ঠিক না থাকে। সে আপনার এই $1,000,000-এর অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিতে 2 সেকেন্ড ভাববে না। তো আপনাকেই আপনার স্টোর নিয়ে ভাবতে হবে, আপনাকে বুঝে শুনে হচ্ছে স্টেপ ফেলতে হবে, এবং আপনার অ্যাকাউন্টের হেলথ মাথায় রেখে কাজ করতে হবে। অ্যামাজন অনেক সময় বলে, অনেক সময় বলে না। অ্যাকাউন্টের কিছু জিনিস আছে যেগুলো ওরা পাবলিকলি বলেই রাখছে, এই জিনিসগুলো করা যাবে না, ওগুলো ভায়োলেট করলে তো ডিরেক্ট সাসপেন্ড করে দেয়। আবার অনেক সময় আপনার কাছে অনেক ডকুমেন্ট চাবে, এই চাবে ওই চাবে, ওই জিনিসগুলো দিয়ে দিলে আবার অ্যাকাউন্ট হেলথ ঠিক হয়ে যায়। আর বিগিনারদের একটা বড় প্রবলেম হয়, যেটা আসলে বিজনেসটা লং টার্ম না বোঝার কারণে অথবা লং টার্ম কোনো বিজনেসের সময় না দেওয়ার কারণেই বেসিক্যালি হয়। সেটা হচ্ছে মনে সবাই মনে করে যে ওকে ফাইন, আমি যদি 3 থেকে 6 মাসে একটা প্ল্যান করে নামি, এর মাঝখানে তো আমার হয়ে যাবে, এরপরে আমি কন্টিনিউ করব। বাট দেখা যায় এত শর্ট টাইমে জিনিসগুলা হয় না, ব্রেক ইভেনই আসে না। তো সবকিছু নেগেটিভে থাকে প্রথম 3 থেকে 6 মাস। এবং এটা কিন্তু নর্মাল, এই বিজনেসের ক্ষেত্রে এই জিনিসটা খুবই নর্মাল যে প্রথম 3 থেকে 6 মাস আপনার সবকিছু নেগেটিভে, অথবা আপনি ব্রেক ইভেন পার করতে পারতেছেন না। কিন্তু তারপরে গিয়ে দেখা যায় যে আপনার প্রফিট গুলো উঠে। বাট বিগিনাররা যেখানে ভুল করে, যে তারা যখন দেখে যে কি রে, 6 মাস হয়ে গেছে, আমার তো এখনো সব নেগেটিভে, অথবা ব্রেক ইভেন এখনো আসেনি, তখন তারা সবকিছু গোটায় টোটায় ফেলে, বিজনেস ক্লোজ, ফাইন, এটা করব না, আমি এখন একটু ইটসিতে করি, আমি এখন একটু শপিফাই দিয়ে করি, আমি এখন একটু ইবে দিয়ে করি, অ্যামাজন ভালো না, এটাতে আসলে কাজ করে ভবিষ্যৎ নেই। এরকম আর কি অনেক কথাবার্তা আসে। যাই হোক, আচ্ছা, এরপরে আসে যে আমাদের নেক্সট কোন কোন জিনিসগুলো আসবে। যেমন আমরা আজকে হচ্ছে ফাউন্ডেশন এবং বিজনেস মডেল নিয়ে মোটামুটি বেসিক কনভারসেশন করার চেষ্টা করছি। যেহেতু রেকর্ডিং থাকবে, আপনারা টপিক ধরে ধরে এগুলাকে আরো ফার্দার হচ্ছে রিসার্চ করবেন, যে রিসার্চের মাধ্যমে আপনার মাথায় ইনফরমেশন আরো ভালোভাবে বসবে। এমন অনেক শব্দ জার্গন আসবে যেগুলো আপনি আজকে শুনে হয়তো বুঝেন নাই, জাস্ট শুনছেন। তো ওইগুলো আপনি যখন ফার্দার রিসার্চ করবেন, তখন আপনার মাথায় আরো ভালোভাবে ঢুকবে। তো আমার এটা রিকোয়েস্ট থাকবে যে আপনি আপনারা এই জিনিসগুলা করবেন ইনশাল্লাহ। পুরা সেশনের শুরু থেকে শেষ যেই কথাগুলো আপনি বুঝতে পারেন নাই, ওইগুলাকে টু দা পয়েন্ট ধরে ধরে গুগলে, ইউটিউবে আলাদা আলাদা করে রিসার্চ করবেন। প্রতিটা জিনিসের ডিটেল ইনফরমেশন নিয়ে আসলে অ্যাভেলেবল আছে, বিশেষ করে চ্যাট জিপিটি আছে, ক্লাউড আছে, এগুলোর সাথে আপনারা ডিসকাশন করতে পারেন। এরপরে আমরা শিখবো প্রোডাক্ট রিসার্চ এবং আসলে এটা কিভাবে কাজ করে। এরপরে আমরা অ্যাকাউন্ট সেট আপ শিখবো। এরপরে হচ্ছে কিভাবে আপনি আসলে সোর্স করবেন। তারপরে হচ্ছে যদি আপনি চায়না থেকে করেন সেটা কিভাবে করবেন, আপনি যদি ইউএস এর একটা সাপ্লায়ারের সাথে করেন সেটা কিভাবে করবেন, কিভাবে নেগোসিয়েশন গুলা করবেন। এরপরে আপনার লিস্টিং এর রিলেটেড আমরা কিছু জিনিস শিখবো, যেমন হচ্ছে টাইটেল, ডিসক্রিপশন, ফটোস, কিওয়ার্ড ও মুক্তমুখ, এগুলা। আর এরপরে আমরা অ্যামাজনে লঞ্চ করা দেখবো, অ্যামাজন পিপিসি নিয়ে কাজ করব। কেউ কিছু বলবেন? হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। সরি, আমি জি। লাস্টে বলতে চাচ্ছি আর কি, আপনার শেষ করার পরে।
মানে শেষ করে পরে বলবেন? আপনি কন্টিনিউ করেন ভাই। জি জি, বলুন। আচ্ছা, আমাদের আজকে কিছু হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক গুলো এরকম থাকবে যে আপনি অ্যামাজনে যাবেন, amazon.com-এ গিয়ে আপনি অ্যাজ আ সেলার হিসাবে ব্রাউজ করবেন। কি ব্রাউজ করবেন? যে কোনো একটা ক্যাটাগরি পিক করবেন, ওখান থেকে 20টা প্রোডাক্ট দেখবেন। অ্যাজ লাইক ধরেন আমি জুয়েলারি ক্যাটাগরি সিলেক্ট করলাম, এখন জুয়েলারি ক্যাটাগরিতে আমি 20টা প্রোডাক্ট দেখবো, 20-30টা প্রোডাক্ট দেখবো যে আসলে এখানে কি কি প্রোডাক্ট আছে, কি মানুষ বিক্রি করতেছে, এগুলা দেখবো। আমি হচ্ছে প্রাইস গুলার নোট ডাউন করবো যে আসলে মানুষ কেমন দামে কোন জিনিসটা বিক্রি করে, ওরা কি রিভিউ পাচ্ছে, রিভিউ গুলা একটু 2-4টা পড়ে দেখবো মানুষ আসলে কি বলে, ভালো খারাপ কি সুবিধা অসুবিধা আছে। এরপরে হচ্ছে যারা টপ লিস্টিং এ আছে তারা আসলে কিভাবে কাজ করতেছে, এটা আমরা হচ্ছে একটু করার চেষ্টা করবো। এটা করতে খুব বেশি আহামরি টাইম লাগার কথা না। আমরা যদি 30 থেকে 40 মিনিট অথবা 1 ঘন্টা একটু সময় দিই, 20টা প্রোডাক্ট ইজিলি আমরা হচ্ছে মুভ করে দেখে আসতে পারবো। আমরা কিছু জিনিস নোট ডাউন করব এবং এইখানে আমরা খুবই সৎ থাকবো, সৎ থাকার চেষ্টা করব। যেমন আমি যদি অ্যামাজনে আসলে শুরু করতে চাই, আমার ক্যাপিটাল কত আছে আমার হাতে, মানে টাকা পয়সা কত আছে আমার হাতে, আমি কত নিয়ে শুরু করতে পারবো। এরপরে আমি পার উইক কিরকম সময় কাজ করতে পারবো, আমার কত মাস পরে আমার প্রফিট আসলে আমার জন্য ঠিক আছে, নাকি এমন যে আমার হাতে এখন কিছু টাকা আছে বাট 2 মাসের মধ্যে যদি প্রফিট না আসে তাহলে আমার প্যারা হয়ে যাবে। তো এই জিনিসগুলা হচ্ছে আম, আমরা প্ল্যান করব, এবং যদি পসিবল হয় আপনারা এই প্ল্যান গুলা গ্রুপেও শেয়ার করে দিতে পারেন। তো যদি ইয়াতে ফেসবুক গ্রুপে শেয়ার করতে না চান, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপেও শেয়ার করে দিতে পারেন। এরপরে আপনারা মডেল চুজ করবেন, মডেলটা এভাবে চুজ করবেন যে আই এম গোয়িং উইথ দিস, দিস বলতে FBA আর FBM, বিকজ অফ দিস। মানে জিনিসটা সহজ করে বলি যে আপনি খুবই ঠান্ডা মাথায় দরকার হয় সেশনটা আরো দেখবেন, প্রত্যেকটা জিনিস আলাদাভাবে রিসার্চ করে এরকম একটা ডিসিশনে আসবেন যে আমি FBA নিয়ে শুরু করতে চাই, অথবা আমি FBM নিয়ে শুরু করতে চাই, অথবা আমি দুইটা নিয়ে শুরু করতে চাই, আমি অথবা এগুলা না আমি অন্য কিছু করতে চাই। এটা লিখবেন এবং কেন আসলে আপনি এই ডিসিশনটা নিচ্ছেন এটাও লিখবেন। আর চাইলে আপনারা হচ্ছে একটা পেইওনিয়ার অ্যাকাউন্ট অথবা যেটার মাধ্যমে আসলে অ্যামাজনে আপনি শুরু করবেন, পেমেন্ট আপনি নিবেন আর কি, সেটা আপনি করে ফেলতে পারেন। এটাতে কোনো তাড়া নাই, এটা একটু ভেরিফিকেশনে টাইম টাইম নেয়, যার কারণে এটা আমি আজকে বলে রাখছি। বাট এটা ইমিডিয়েট করতে হবে এমন কিছু না, চাইলে করতে পারেন। আর হচ্ছে আপনার 2 এবং 3, এই যে আপনার অনেস্ট নাম্বার গুলা, যে হচ্ছে ক্যাপিটাল কত আছে, পার উইকে কেমন সময় দিতে চাচ্ছেন এইটা, এবং আপনি কোন মডেল নিয়ে কাজ করতে চান এটা একটু অনুগ্রহ করে হচ্ছে গ্রুপে দিয়ে দিবেন। যদি ফেসবুকে দিতে চান দিবেন, না হলে হোয়াটসঅ্যাপে দিবেন, কারণ এটার উপরে বেস করে আমরা সামনের কিছু ডিসকাশন করবো ইনশাল্লাহ। তো এটা আপনার জন্যই সুবিধা হবে, আপনি যখন এটা বের করে ফেলতে পারবেন দেখবেন আপনি ইজিলি অনেক কিছু হচ্ছে বুঝতে পারবেন এবং আপনি একটা জায়গায় ফোকাস থাকবেন। তো আপনি হচ্ছে চাইলে আজকে কোয়েশ্চেন করতে পারেন, আপনারা যাদের কোয়েশ্চেন আছে আপনারা চাইলে আজকে কোয়েশ্চেন করতে পারেন। ভাইয়া, আসসালামু আলাইকুম। জি, যা ওয়ালাইকুম ভাইয়া, আসসালাম। আমি যেটা জি প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমি ধরেন বিগত 1 মাস যাবত ওইটা একটু ঘাটাঘাটি করতেছিলাম আর কি অ্যামাজন নিয়ে, বাট ওই যে কিছু দেখা যাচ্ছে যে আমি চাচ্ছিলাম যে হোলসেল নিয়ে কাজ করতে আর কি। বাট ওই যে আপনার কি বলে ট্যাক্স ট্যাক্স এগুলো আমি ভুলে গেছি। আপনার রিসেল সার্টিফিকেট এগুলো লাগে, মানে LLC করা লাগে আর কি, সুবিধা বাংলা। তো এটার ক্ষেত্রে আর আপনি যেটা দেখাচ্ছেন এটার পার্থক্যটা কি, আর যে পাইনিয়ার কি আমি যদি বাংলাদেশ থেকে করি, আর যে উনাদেরা যেটা আমাদেরকে বললো যে এলএলসি করে ওইটা মানে এলএলসি করে শুরু করা, আর বাংলাদেশ থেকে ডাইরেক্টলি পাইনিয়ার মাধ্যমে আহ, শুরু করা, কোন ডিফারেন্সটা কি, আর কোনটা দিলে সুবিধা বেশি আমাকে একটু যদি বলতেন তাহলে ভালো হতো আর কি। আচ্ছা, এটাই মোটামুটি আমরা কথাবার্তা বললাম, তারপরেও আপনি যেহেতু কোশ্চেন করছেন আবার একটু সঠিক বলি। প্রথম অ্যান্সারটা হচ্ছে এরকম যে পেওনিয়ারের সাথে এগুলো কোনো কিছুরই আসলে স্বাদ নাই। পেওনিয়ার ডিফারেন্ট বিষয় আর বিজনেস মডেল ডিফারেন্ট বিষয়। পেওনিয়ার হচ্ছে আপনার একটা রিসিভিং অ্যাকাউন্ট, মানে আপনি যে অ্যামাজনে
আলটিমেটলি লাভ করবেন অথবা টাকা পয়সা ওখান থেকে ইনকাম করবেন, এটা আসলে নিবেন কোথায়, সেটা হচ্ছে পেওনিয়ার। পেওনিয়ার এক সাইডে রেখে আমরা যদি ডিসকাশন করি, তাহলে আপনার কোশ্চেনটা ছিল যে হোলসেল এবং এফবিএ এফবিএম এর মধ্যে পার্থক্যটা কি। হোলসেলের মধ্যে আপনি, আচ্ছা আমার জানার কম বেশির কারণে ইনফরমেশন গ্যাপও হতে পারে, আপনারা পরে আবারও মিলাই নিতে পারেন, আমি জাস্ট যে জিনিসটা জানি ওইটুকুই বলার চেষ্টা করতেছি। হোলসেলে আপনি কোনো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আসলে সেল করবেন। তো এইটা অনেকে করে, ধরেন অমুক ব্র্যান্ড এজ লাইক হচ্ছে ধরেন কোন ক্যাট ফুডের ব্র্যান্ড, এখন সে ক্যাট ফুড অনেকগুলা নিয়ে সেগুলাকে বিক্রি করে, এটা একটা। আর এফডিএ এফডিএম টোটালি ডিফারেন্ট। এখানে আপনি আপনার মন মতন করে প্রোডাক্ট রিসার্চ করে নিজের ইন্ডিভিজুয়াল ব্র্যান্ডের আন্ডারে আপনার বিজনেসটা করতে পারবেন। এজ লাইক ধরেন আপনি প্রোডাক্ট রিসার্চ করে বের করছেন যে আপনি আচ্ছা জুয়েলারি শব্দটা বারবার মুখে আসে কেন, আমরা যেহেতু এগুলা নিয়ে সবসময় কাজ করি, এটাই বারবার মাথায় ইজিলি চলে আসে, যার কারণে মুখ দিয়ে জুয়েলারি বের হয়। তো আহ ধরেন আপনি এফবিএ তে জুয়েলারি নিয়ে শুরু করতেছেন, এফবিএ এফবিএম এ জুয়েলারি নিয়ে শুরু করতেছেন, তো এটা আপনার নিজের একটা ব্র্যান্ড হবে, অ্যামাজনের আন্ডারে আপনার নিজের ব্র্যান্ড, অ্যাজ লাইক অন্যান্য ব্র্যান্ড যেরকম আছে। তো ধরেন এইভাবে করে আপনার নিজের একটা ব্র্যান্ড দ্বারা হবে, এখানে আপনি নিজের মতন করে প্রাইস দিবেন, আপনার নিজের মতন করে ফটোগ্রাফি করবেন, নিজের মতন করে মার্কেটিং করবেন এবং এটাকে নিজের মতন করে স্কেল করবেন। পরবর্তীতে আপনার প্রোডাক্টের আন্ডারে ডিফারেন্ট প্রোডাক্ট লাইন বানাবেন। বাট হোলসেলের ক্ষেত্রে যেটা হয় যে দেখা যায় আপনি কথার কথা এইভাবে ধরেন যে একটা লাখ সাবান আপনি 10 টাকা এবং এটার এমআরপি দেওয়া ধরেন আপনি হোলসেলে কিনছেন 10 টাকায়, এখন এটা আপনি তো 15 টাকা ওর গায়ের রেট, এর বেশি তো আপনি বিক্রি করতে পারবেন না। কিন্তু আপনার নিজের ব্র্যান্ড হইলে আপনি আপনার মতন করে প্রাইস সাজাবেন। ধরেন জুয়েলারি একটা আমাদের কাছ থেকে আপনি কিনতেছেন $10, এটাকে আপনি চাইলে $500-এও বিক্রি করতে পারেন, $100-এও বিক্রি করতে পারেন, $50-এও বিক্রি করতে পারেন। মানে আপনি আপনার প্রাইসটা আপনার মতন করে সাজাবেন। আপনি ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস রেঞ্জ, যেমন আমাদের সেলাররা কি করে, ওরা এমনও প্রোডাক্ট আছে, ওই একই প্রোডাক্ট ধরেন স্ট্যান্ডার্ড বক্স দিয়ে উদাহরণ দেই, স্ট্যান্ডার্ড বক্স একজন বিক্রি করতেছে $30-35, সেম জিনিস আমাদের কাছ থেকে সেম দামেই নিচ্ছে আরেকজন বিক্রি করতেছে $50-60। এবং তো দুইজনই দুইজনের মতন দুইজনের অডিয়েন্সের কাছে টেস্টিং করতেছে, যে যেটাতে আসলে ভালো করতে পারে সে ওইভাবে করেই কন্টিনিউ করে। মেইনলি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে এখানে আপনি আপনার মতন করে আসলে সব করতে পারবেন, কোনো একটা কিছুতে ফিক্স না, আপনি আপনার মতন করে গোছাবেন, আপনি নিজের ব্র্যান্ড তৈরি করবেন, আপনার নিজের বিজনেস করবেন। আর এলএলসির বিষয়টা হচ্ছে যে আপনি যদি আহ, আপনার ব্র্যান্ডটাকে রেজিস্ট্রি করে আপনি আপনার বিজনেসটাকে করতে চান, এটার অনেকগুলা ফ্যাসিলিটিস আছে, যে আপনি যদি ব্র্যান্ড রেজিস্ট্রেশন করেন কি কি লাভ পাবেন, এটা আপনি একটু দেখে নিতে পারেন। অনেক লাভ আছে। তো আপনি যদি ব্র্যান্ড রেজিস্ট্রি করে করেন তখন আপনার এলএলসি করতে হবে এবং অনেক ডকুমেন্টস করতে হবে। বাট ইট ইস একটা ব্র্যান্ডের জন্য অথবা একটা বিজনেসের জন্য খুবই লজিক্যাল জিনিস। এগুলো ছাড়া আসলে আমি পরামর্শ দিই যে এগুলো নিয়েই শুরু করা উচিত, কারণ এটা আপনার বিজনেসকে সাস্টেইন করতে হেল্প করবে এবং আপনি লম্বা সময় একটা ভালোভাবে বিজনেস করতে পারবেন। আর হোলসেলের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগে এই বিষয়ে আসলে আমার নলেজ কম, যার কারণে আমি ইনফরমেশন শেয়ার করলাম না। আশা করি ভাই আমি আপনাকে অ্যান্সার দিতে পারছি, জি ভাই, অথবা থ্যাংক আপনার। ইউ। জি ঠিক। জি, ওকে ওকে। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন, আমরা আর 2 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। ভাই আমার একটু ছোট্ট একটা কোয়েশ্চেন ছিল। জি জি। কোয়েশ্চেন না, জাস্ট জানার ইচ্ছে আর কি, যে আমরা প্রাইভেট লেভেলে আমি যখন ঘাটাঘাটি করতেছি তখন দেখলাম যে প্রাইভেট লেভেলে আমার যে মানুষ কেন একটু ডিমোটিভেট হয় সেটার জন্য আর কি, যে আমিও এক সময় প্রাইভেট লেভেল শুরু করার মানে পর্যায়ে ছিলাম, কিন্তু আবার পিছনে চলে আসি, কারণ ওইখান থেকে সেল আসতে আসতে অনেক সময় নেই। আর আপনি যেটা বলছেন যে আপনার স্টকের একটা বিষয় আছে, ওইটা একটা ফ্যাক্ট। বাট হোলসেলে হইলে আমার যদি কোনো একটা ভালো একটা ইয়ে হয় তাহলে আমার ইমিডিয়েট কিন্তু স্টার্ট হয়ে যায় আর কি। যদি সেল হয় তাহলে এখান থেকে একটু প্রফিট নিয়ে তারপর একটা মোটিভেট মানে ইয়ে করা যায়, দেন পরবর্তীতে আমি যদি প্রাইভেট লেভেল শুরু করি তাহলে কিন্তু মানে এটা করা যায় কি না, যদি আমি হোলসেল করতে পারি, ধরেন হোলসেল করলাম, করার পরে ধরেন আমি প্রাইভেট লেভেল আমি শুরু করতে চাচ্ছি আর কি।
এরকম কোনো কিছু? হ্যাঁ, দুইটাই আসলে দুইটা ডিফারেন্ট মডেল। আর মোটিভেশনটা আসলে বিজনেস মডেল যে ঠিক করা উচিত। যেমন ধরেন আপনি বললেন না যে হোলসেলে আপনার একটা সময় পরে আপনি সেল পেয়ে গেলেন, প্রাইভেট লেভেলে আপনার সময় লাগলো, ইট ইজ ট্রু। এবং এটা ওই বিজনেসের লজিক্যাল পয়েন্ট। ধরেন আমি একটা আলু চাষ করলে আজকে যেই সময়ে হবে, একটা তাল গাছ লাগাইলে কিন্তু সেই সময় হবে না। দুইটারই ডিফারেন্ট টাইম ফ্রেম আছে, এবং ওই টাইম ফ্রেম পরে গিয়ে ওটা আমাকে বেনিফিট দিবে। তো এই ট্রুটাও আপনাকে হচ্ছে ইন দ্য মিন টাইম মানতে হবে। এবং আমি কোনোটাই বলতেছি না যে এটা শুরু করা ভালো অথবা এটার পরে ওইটা, ওইটার আগে এটা, এরকম কিছু না। জাস্ট আপনি আপনার জায়গা মতন বিজনেস মডেল গুলা রিভিউ করেন, বুঝেন, বোঝার চেষ্টা করেন, এবং তারপরে যেটা আপনার কাছে মনে হয় যে হ্যাঁ এটা আমার জন্য বেস্ট সুইট, ওইটা নিয়ে আপনি আগান, ওইটাই আপনার জন্য বেস্ট হবে। জি ভাইয়া, বাট ঠিক হ্যাঁ, আছে। আলটিমেটলি সেলস হচ্ছে একটা আলটিমেট মোটিভেশন। উইদাউট সেলস আসলে ওই জি জি। মোটিভেশনটা আসে না। হ্যাঁ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, মনে হচ্ছে আর কারো কোনো কোশ্চেন নাই। তো আজকে আমার শরীরটা একটু অসুস্থ, যার কারণে আমরা আমি পুরো ক্লাসটাই আজকে শেষ করছি। ভাবছিলাম যে ক্লাসটা আজকে 50% শেষ করব, নেক্সট ক্লাসের সাথে এটা ক্যারি ফরওয়ার্ড করব, বাট আমি পুরোটাই শেষ করছি। তো কোয়েশ্চেন আনসার সেশনটা যেহেতু আপনাদের আর কোনো কোয়েশ্চেন নাই, আমরা এখানেই শেষ করতেছি। আহ আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা গ্রুপে ইনশাল্লাহ কাইন্ডলি জানাবেন, আমাদের টিম ইনশাল্লাহ আপনাদেরকে ওই বিষয়ে হেল্প করবে। আর নেক্সট সেশন গুলা সম্পর্কে গ্রুপে জানাই দেওয়া হবে। আপনারা ইনশাল্লাহ টাইম, যদি আপনার মন চায় যে হ্যাঁ আমি নেক্সট সেশনেও জয়েন করব, তো অবশ্যই ইনশাল্লাহ জয়েন করবেন। আজকের মতন আমি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।